কন্ট্রারিয়ান থিঙ্কার হিসেবে আমার সবসময় যে কনফ্লিক্টটা থাকে সেটা হচ্ছে ভক্তিবাদের বিরুদ্ধে। তো ভক্তিবাদ আমি সবসময়ই দেখা যাচ্ছে যে ভক্তিবাদকে অলওয়েজ ক্রিটিক করি, ভক্তিবাদকে নানাভাবে আক্রমণ করার চেষ্টা করি, এবং এটার কারণে ফ্যান্ডমদের কাছে আমি অনেকভাবে নিগৃহীতও হই বিভিন্ন সময়। যেমন মাহমুদুল্লাহ রিয়াদকে আমি যখন সমালোচনা করতাম, এটা নিয়ে ফেসবুকে অনেক মানুষ আমাকে গালিগালাজ করতো, ইনবক্সে গালিগালাজ করতো, ইভেন মাঝখানে আমার কমেন্ট বক্স অফসব করে রাখতে হয়েছে। কিন্তু পৃথিবীর যে এই যে 95% মানুষ কারো না কারোর প্রতি ভক্তি প্রদর্শন করে, এই ভক্তি প্রদর্শন এটা আসলে একটা খুব বড় গুণ, যে গুণটা থেকে আসলে আমি বঞ্চিত হয়েছি। তো এই জন্য একসময় ভাবতেছিলাম যে এই যে মানুষ, একজন মানুষ আর একজন মানুষের ভক্ত হয়, এই ভক্তরা আসলে কিভাবে চিন্তা করে এটা একটা জানা দরকার। তো এরকম সিরিয়াস লেভেলের কোনো ভক্ত পাই কিনা। সেই সময় আমার মনে পড়লো যে 2017 সালে আমার সাথে একটা ছেলের পরিচয় হয়েছিল, ইলিয়াস আহমেদ। আমি গায়ক আসিফ আকবরকে নিয়ে একটা পোস্ট লিখছিলাম, সেখানে আমার বক্তব্য ছিল যে আমি আসিফ আকবরের গান পছন্দ না করলেও তার যে চিন্তা প্রক্রিয়া এবং তার কথাবার্তা, এটা আমি খুব পছন্দ করি। তো সেই লেখাটা সে পড়ছিল, এবং পড়ে সে আমার সাথে সত্যি সত্যি আসিফ আকবরের দেখা করার ব্যবস্থা করে দিয়েছিল, কারণ আসিফ আকবর সে একজন খুব প্রথম সারির ফ্যান, এবং আসিফ আকবরের সাথে সে পরবর্তীতে ব্যক্তিগতভাবেও কানেক্টেড হয়েছে। তো আসিফ আকবরের তো আসলে বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে একটা বড় নাম, কারণ আর ও প্রিয়া তুমি কোথায়, এটা সম্ভবত আমি কোনো একটা জায়গায় পড়ছিলাম যে 1,30,00,000 কপি কোথায় বিক্রি হয়েছিল, বৈধ অবৈধ মিলে। তো সেই জন্য আমি ভাবলাম যে ভক্তিবাদ বিষয়ক আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা ভেরিফাই করার জন্য যার সাথে কথা বলা যেতে পারে, সেটার জন্য ইলিয়াস আহমেদ একজন খুব ভালো ক্যান্ডিডেট। তো বেসিক্যালি ইলিয়াস আহমেদ আসিফের ভক্ত হলেও ও তো আর শুধু ভক্ত দিয়ে তার জীবন চলে না। তো এই জন্য ও চাকরি করে, চাকরির পাশাপাশি নিজেও একটা বিজনেস করে। আজকে ওকে সাথে আমার দেখা হইতেছে 7 বছর, অলমোস্ট 8 বছর হয়ে গেছে, কারণ 17 দেখা হয়েছিল, আমাদের 24 প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আসিফ আকবর সূত্রে আমরা আবার 7 বছর পরে কানেক্টেড হলাম, এবং গতকাল সবার আগে বাংলাদেশ যে প্রোগ্রাম, সেখানে একটা বিরাট কনসার্ট হয়েছে, সেখানে আসিফ আকবর ছিলেন এবং যথাযথ ইলিয়াসও ছিলেন। তো তারপর আজকে ঠিক ইমিডিয়েট পর দিনে যে কথা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ এবং খুব আমার মনে হয় একটা মিনিংফুল কনভারসেশন হতে পারে। তো ইলিয়াস, হ্যাঁ, তোমার সাথে প্রায় 8 বছর পরে 8 বছর পরে দেখা। হ্যাঁ, তো তোমার চেহারা প্রায় একরকমই আছে, সামান্য একটু ওয়েট বাড়ছে, সেটা বিশেষ করে হ্যাঁ, ওয়েট বাড়ছে, কিন্তু আমার মনে হয় অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আপনার চেঞ্জ হয়েছে, চুল উঠে গেছে, হ্যাঁ হ্যাঁ, এটা অনেক চেঞ্জ এত অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো তোমার বাড়ি কি কোথায়, মানে গ্রামের দিকে না তুমি? আমি গ্রামের ছেলে, অজপাড়া গ্রাম বলা চলে আমার। বগুড়া কাহালু থানা, দুর্গাপুর ইউনিয়ন। আমার গ্রামের নাম পাতাঞ্জ। মূলত আমি সেখান থেকেই বগুড়া শহরে আসি 2005 সালের শেষের দিকে। আমি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি বগুড়াতে। তারপরে 10 সালে ঢাকায় চলে আসছি ওই কোর্স কমপ্লিট করার পরে। এরপরে পারিবারিক অবস্থার কথা চিন্তা করে মনে হলো যে আমার জবে ঢুকে যাওয়া উচিত, ইনকাম শুরু করা উচিত। তো তখন আমি 10 সাল থেকেই, মানে এখন পর্যন্ত আমি চাকরির ভিতরেই আছি। ওকে, তোমার ইয়ের কথা জিজ্ঞেস করলাম এই কারণে যে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে আসিফ আকবরের যারা ফ্যান, তারা মূলত একটু সাবআরবান বা একটু গ্রামের দিকে তাদের বসবাস একটু বেশি। সো তোমার কি মনে হয়, মানে তোমার যদি একদম আরবান এলাকায় জন্ম হইতো, তাহলে কি তুমি আসিফ আকবরের ফ্যান হইতা, নাকি তোমার যেহেতু জন্ম একটা আলাদা অঞ্চলে, এইটার কারণে প্রভাব পড়ছে? কারণ আরবান এবং সাবআরবান এলাকার রুচিতে কিন্তু একটু পার্থক্য আছে মিউজিক রুচির ক্ষেত্রে। 100% সত্য কথা। এটা হলো যে আপনার শহর শহর অঞ্চলের যে সব প্রজন্ম, ওই প্রজন্মের ভিতরে আপনার হলো যে আপনি যে মানে বলতে চাচ্ছেন যে এলিট ক্লাসের মতো আর কি। তো এই ওই সময় ওই জেনারেশনদের ভিতরে আপনার ধরেন যে এর ভিতরেও প্রায় 60% অলমোস্ট আপনার আসিফ, মানে অন্য আপনার যে ওই সময় ব্যান্ডের একটা যে মানে জাগরণ ছিল, মানে পর্যাপ্ত লেভেলের, হাসান, আইয়ুব বাচ্চু, জেমস, তারপরে বা সোলসের, হ্যাঁ মাইলস। কিন্তু তার ভিতরে একেবারে তৃণমূল পর্যায়ে আমরা গ্রাম অঞ্চলে থেকে যেটা ছোঁয়া পাইছি, সেটা হলো যে আপনার 99, 2000 সাল, 1 সাল, এই সময় থেকেই মূলত ফিতার ক্যাসেটের মাধ্যমে আমরা যে ছোঁয়াটা পাইছি, সেটা হলো জেমস ভাই,
আমি মানিকগঞ্জে বড় হয়েছি, মানিকগঞ্জে তো মাইলস রিস্ক করে না, খুব অল্প মাইলসের ক্যাসেট পাওয়া যেত না। হ্যাঁ, আর হলো যে আপনি যদি এই ঘরানার শিল্পীদের কথা বলেন তাহলে মনির খান, এস.ডি. রুবেল, আসিফ আকবর তো মানে 2001-এ আত্মপ্রকাশ করলো, তার আগে মনির খান, এস.ডি. রুবেল, রবি চৌধুরী, খালিদ হাসান মিলু, এগুলার অন্য লেভেলের একটা ইয়া ছিল, মানে জনপ্রিয়তা ছিল। বেবি নাজনীন, ডলি সায়ন্তনী, কালিয়া, মানে এগুলা অন্য লেভেলের একটা ইয়া ছিল, জনপ্রিয়তা ছিল আমাদের গ্রাম অঞ্চলে আমরা যেটা পেয়েছি। আর ওই সময় আমরা যদি বলি যে এইটা আমি এখন যদি একটা গান শেয়ার করি, হ্যাঁ, বা ধরেন জর্জ মাইকেলের একটা গান শেয়ার দিয়ে বললাম কেয়ারলেস হুইসপার, আমি এখন ক্যাপশনে লিখলাম যে এটা 20 বছর ধরে আমার পছন্দ, তাহলে আমি প্রতারণা করছি। আমি ওই সময় এই গানের নাম শুনি নাই অলমোস্ট। এটা আমি ম্যাচ জীবনে আসলাম, তখন আমার মতো যখন মিউজিক লাভার আরও যখন বিভিন্ন ম্যাচের আশেপাশে ম্যাচের বন্ধুদের ভিতরে পরিচয় ঘটলো, তারা যখন দেখলাম যে না আরেকটু এলিট ক্লাসের গান শুনতেছে, মানে আসলে গানে রুচিবোধের যে ব্যাপারটা এটা থাকে। আর সেটার সাথে আমার মনে হয় যে মানে একটা ভার্সিটি বা আপনার হলো যে কলেজ লেভেলে পড়াশোনার একটা ইয়েও থাকে, সম্পর্ক যোগসূত্র থাকে, কারণ ওইখান থেকে ওই সার্কেলগুলো বড় হয়ে যায়। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমি আসলে যদি এই কথা বলি এটা বাস্তবে খাটবে না। ঠিক আছে, তোমার সাথে 2017 সালে আমি যখন আসিফ ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম আমার মগবাজার অফিসে, জি, তোমার আমি একটা কথা বলছিলাম, তোমার হয়তো মনে নাই, আমি তোমাকে একটু বলি। ওই সময় প্রীতম আহমেদের সাথে ওনার একটা গ্যাঞ্জাম হচ্ছিল। জি, প্রীতম আহমেদ বলতেছিল যে আসিফ ভাই দাবি করতেছিল যে ওনার 2000 গান গাইছে, প্রীতম আহমেদ বলতেছিল উনি জীবনে এত গান গান, সর্বোচ্চ 500-600 গান গাইছে। তো তুমি বলতেছিলে যে তোমার কাছে 2000 গানের না 2000 ছিল না। আমি ওই ইনফরমেশনটা আপনার হয়তো একটু গ্যাপ আছে শুনতে। আমার কাছে এখনো অবধি আমার কাছে 1550 মতো গানের একবারে আলাদা আলাদা গানের রাইট এবং এটার অডিও ক্লিপ সংরক্ষণ আছে। হ্যাঁ, সো তুমি বলতেছিলে যে প্রীতম আহমেদ কথাটা ঠিক বলে নাই, কারণ আমার কাছেই ভাইয়া এই 2000 গানের যেই এটা আমার মোটামুটি একটা বড়, ওটা 1500 বলেছিলাম বা 1400 বলেছিলাম ওই সময়, একটা বড় অংশের সংগ্রহ আমার নিজের কাছে 1350-1400 বলেছিলাম আপনাকে, বাট এখন সেটা 1500-1600, অলমোস্ট এক ক্যালেন্ডার ইয়ারে আসিফ ভাই 123টার মতো গান গাইছে। হ্যাঁ, সো ঠিক আছে, এটা হলো সঙ্গীতের সবচাইতে বাজে অবস্থা। 1500 আর 2000 এর মধ্যে বেসিক পার্থক্য না, তবে 1500-1600 উপরে। এটা আমি একটা গানের এক্সাম্পল দেই। সুরের আকাশ একটা পেজ ছিল, আপনি পেজটাকে কখনো ফলো করছেন কিনা জানি না। সুরের আকাশ নামের ওই ছেলেটার নাম হলো রবিনের কাজ ছিল, ও ছিল গাড়ির এসির কাজ করতো ইয়াতে, আপনাদের পলাশির ওইদিকেই বুয়েটের পাশেই। তো ও ফিতার ক্যাসেটগুলো অনেক পুরনো ফিতার ক্যাসেট, যেগুলো মানুষ জীবনে কখনো কল্পনাই করে না যে এই ধরনের ক্যাসেট থাকতে পারে বা বের হইতে পারে, এই ক্যাসেটগুলো সংগ্রহ করে সে ওই ফিতার ক্যাসেট থেকে সে ট্রান্সফার করতো অডিও ইয়ার মাধ্যমে, গাড়ির এই রেকর্ডার এটার মাধ্যমে সে সাউন্ড ট্রান্সফার করে ডিজিটালি কনভার্ট করতে হলো কম্পিউটারের হার্ড ডিস্কে। এই কাজটা সে খুবই মানে ভালোবাসা নিয়ে করতো। এমন অনেক অপ্রকাশিত গান। একদিন হঠাৎ করে আমরা একটা গান মানে সে পাওয়ার পরে বলল যে ভাই আসিফ ভাইয়ের একটা গান পাইছি, দেখেন তো এই গানটা শুনছেন কি না কখনো। তো আসলে আমি যে মানে ফ্যানদের ভিতরে আমি যখন ঢুকে গেছি তখন আমি বুঝছি যে আপনি আমাকে যেভাবে মনে করতেছেন যে আমি প্রথম সারির ফ্যান বা অনেক বড় কিছু, না, আমার চেয়ে আরও অনেক বড় বড় ফ্যান আছে। এটা হলো যে আমি নিজে মানে হাজার হাজার ফ্যানদের সাথে ওঠা বসা করছি, যোগাযোগ রাখছি। আমাকে কমিউনিটি আছে, একটা বিশাল কমিউনিটি আছে। আমার চেনা মানুষদের মধ্যে তুমি হচ্ছে আসিফের না, এটা হয়তো ওই যে আপনার ওই লেখাটা, এখন আপনাকে আমি ফলো করতাম, আপনারও এই গবেষণাধর্মী লেখাগুলো ফলো করতাম। তো তখন আমি একটা লেখার ভিতরে যখন এটা পেয়ে গেলাম, দেন আমি আপনাকে জিনিসটা বললাম যে আপনি যেটা আসলে, এবং আমি আপনার পোস্টটা কপি করে আবার শেয়ার করে ক্যাপশনে দিয়েছিলাম ওই 8 বছর আগে, যে এত বড় মানে আসিফ আকবরের ভক্ত না হয়ে আসিফ আকবরের মানে গান নিয়ে এত বিস্তর গবেষণামূলক লেখা, এটা আসলে বাংলাদেশে কেউ আসিফ আকবরকে নিয়ে লিখে নাই। এটা একটা বিস্ময়কর ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আমিও তো পারি নাই, আমিও তো এত বড় লেখা কখনো মানে ইন ডিটেলস লিখবো, এইটার মতো ভাষা শব্দ চয়ন আমার কাছে ছিল না ওই সময়। মানে ওনার ব্যাপারে তোমার ইন্টারেস্ট আছে, ওনার গানের আমি অডিয়েন্স না হলে বললাম যে ওনার কথাবার্তা তোমার ভালো লাগে। তো যেটা বলতেছিলাম মানে কথাটা শেষ করতে পারলাম না, যে তুমি এই যে এত গান, 1500 গান, তুমি এই 1500 গান আসলে সংগ্রহ করছো কিভাবে? এটার পিছনে এই যে কমিউনিটি, ফ্যান কমিউনিটি, এটা একটু বলো। এটা ধরেন আমি নর্মালি আমার কাছে যে গানগুলো ছিল, ধরেন 130টার উপরে মিক্সড অ্যালবাম, আসিফ আকবরের মিক্সড অ্যালবাম সাউন্ডটেক থেকে রিলিজ করা হইতো, মিক্সড অ্যালবাম বেশি রিলিজ করা হইতো। এর কারণটা কি আমি বলি, ওই সময় আসিফ আকবরের অ্যালবাম
মানে আসিফ আকবরের একটা দুইটা গান থাকলে ওই অ্যালবাম এই বাংলাদেশের লক্ষ লক্ষ ফ্যানেরা কিনতো, কিন্তু আসিফ আকবরের গান না থাকলে সেই অ্যালবামগুলা বিক্রি খুবই কম হইতো। এটা একটা নির্মম বাস্তবতা ছিল ওই সময়ের। সাউন্ডটেক তাদের ব্যবসায়িক স্বার্থে বিভিন্ন ধরনের মানে মিডিয়াম ক্যাটেগরির যে, আমি আসলে কাউকে ছোট করতে চাই না বা কেউ এটা নেতিবাচকভাবে যাতে না নেয়, যেসব শিল্পীদের মানে কাটতি কম হইতো অ্যালবাম বিক্রির, তাদেরকে এর সাথে যুক্ত করে আসিফ আকবরের গানের সাথে যুক্ত করে দিয়ে অ্যালবাম বাজারজাত করা হতো। এর ফলে কি হইতো, এই যে অন্য যেসব শিল্পীদের গান আমরা এত ভালোভাবে শুনতাম না বা শোনার প্রয়োজনও মনে করতাম না, আমরা বাধ্য হয়ে ওই শিল্পীদের গানও তখন শুনতাম। এবং অলমোস্ট অনেক শিল্পী এইভাবে আমাদের প্রিয় শিল্পীর লিস্টেও চলে আসছে, ধরেন পিয়াল হাসান, আতিক বাবু, আরও অনেক শিল্পী আছে যাদেরকে আসলে, হ্যাঁ আতিক বাবুর একটা গান অনেক জনপ্রিয়, মাধবী কি ছিল গো ভুল, এটা আতিক হাসান। এটা এই গানের হলো মানে স্রষ্টাও হলো ইথুন বাবু ভাই হলো এই গানের স্রষ্টা। তো হ্যাঁ, তো এইভাবে এই 130টার মতো মিক্সড অ্যালবাম, দেখা যাচ্ছে 2টা গান দিয়েও আমরা রবিনের কথাটা কিন্তু শেষ করতে পারি নাই। রবিন আমাকে ওই গানটা, আবার আমরা এখানে আসবো, রবিন ওই গানটা আমাকে পাঠিয়ে যখন বলল, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মানে এইরকম একটা গান, যে গান আসিফ আকবর নিজেও মনে করতে পারতেছে না সে নিজে জীবনে কখনো গাইছে এই গানটা, অথচ মানে অনেক সুন্দর একটা স্যাড ঘরানার গান, মানে আমাদের রুচিবোধ আমাদের পছন্দের সাথে যে যায়, তাতে আমার কাছে মানে আমি পছন্দের তালিকায় ওই সময় ওটা আমার কাছে অন্যরকম একটা ফিলিং মানে হয়েছে যে এইরকম একটা গান, যে গানটা আসিফ আকবর নিজেও শোনে না, এই গানটা আমরা এক জায়গার থেকে আবিষ্কার করছি, বের করে ফেলছি। তখন এই গানটা আমরা নতুন করে রিলিজ দিলাম ইউটিউব চ্যানেলে, অনলাইনে। আপনার রিভার্ব নেশন একটা ওয়েবসাইট ছিল, এটা ফেসবুকেরই মনে হয় একটা মাদার সিস্টার কনসার্নস টাইপের প্রতিষ্ঠান। রিভার্ব নেশন এরকম বিশ্বের বিভিন্ন শিল্পীদের প্ল্যাটফর্ম দাঁড় করাইছিল, তারা অ্যান্ড্রয়েড অ্যাপ জেনারেট করে দিয়েছিল। তো ওকে গান শোনার জন্য তার পছন্দের শিল্পীদেরকে তারা লাইক করবে, করবে। এখনও রিভার্ব নেশন চালু আছে, আপনি চাইলে দেখতে পারবেন। তো ওই সাইটটাতে আমি এই গানটা রিলিজ করে দিয়েছিলাম সবার জন্য, এবং ডাউনলোড করার ব্যবস্থাও করে দিয়েছিলাম, তাতে এইরকম একটা অপ্রকার, এবং ওই গানটা আসলেই কেউ শোনে নাই। একটা অ্যালবামের সর্বশেষ গান হিসেবে 13 নম্বর গান হিসেবে ওটা ঢুকাই দেওয়া ছিল, যার কোনো অ্যালবামের কাভারে। টাইটেলটা কি গানের? টাইটেলটা হলো, টাইটেল ছিল না আসলে, কিন্তু গানের নাম হলো প্রিয়তমা তুমি যে কোথায়। আমিও শুনি এই গান, প্রিয়তমা তুমি যে কোথায়, আমি তো ভুলিনি তোমায়। মানে গানটা মানে অনেক সুন্দর একটা বা টিউনের গান। কে শুরু করে পাওয়া যাবে তো না? এখনো আছে গানটা। আচ্ছা, আমি শুনে নিব। এখনো আছে গানটা, আমি আপনাকে লিংক দেবো। এই হলো ব্যাপার। মানে এমন অনেক গান আছে আসিফ আকবর গেয়েছে, এটা তার নিজেরই মনে নাই, কোন সময় গিয়েছে, কী অবস্থায় গিয়েছে সে মনেই করতে পারে না। আমি যখন বলছি যে এই গানটা কখনো শুনেছেন কি না, প্লে করে দিলাম তার সামনে, তখন সে তো অবাক হয়ে গেছে যে সে মানে কবে গাইছে তার মনেই নাই। এরকম অসংখ্য গান আছে যেটা আসিফ আকবরের জানেই না সে গাইছে, তো সে লাইভ প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে গাইবে, এটা তো অকল্পনীয় ব্যাপার। ওকে, কিন্তু আমি বুঝতে পারলাম না যে তুমি 1,500 গান যে আমি সংগ্রহ করলাম কিভাবে। এটাতে এখন এটা হলো যে, এই যে বললাম আমাদের ফ্যানদের যে একটা বিশাল কমিউনিটি ছিল, আমি এই কমিউনিটির সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়ে গেলাম। আমি 2008 সালে সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি। এটা আমি যখন বগুড়াতে ম্যাচ জীবনে ছিলাম, তখন সাইবার ক্যাফেতে বসে ফেসবুক প্রথম আলো নিউজ করলো। ওই সময় ওই 8 সালে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রথম আলোর বদৌলতেই, প্রথম আলো ফেসবুকের মানে নিয়ে যে ফ্রেন্ড হইতে হয় এইভাবে বন্ধু তালিকায় নেওয়া যায়, এগুলো নিয়ে একটা ফিচার করলো। তারপরেই মনে করেন যে ওই সময় আমি মূলত প্রথম আলোর মাধ্যমেই আমি ম্যাচে প্রথম আলো রাখা হইতো। তো ফেসবুক অ্যাকাউন্ট খুললে তখন আমি হলো যে এই 20-25 দিন পর একবার লগ ইন করতাম, একটা নোটিফিকেশন পাইতাম, সেই মানে এমনি ভালো লাগতো আর কি। তখন তো ফেসবুকের ব্যাপ্তিকার এরকম ছিল না, এত বেশি বিস্তৃততা ছিল না। তো এরপরে 9 সালের দিকে হঠাৎ করে মানে আসিফ আকবর এই ব্যাপারটা একটা অন্যরকম একটা ছিল। মানে আসিফ আকবরের গান, সবাই আসিফ আকবরকে কপি করতো, ড্রেসে কপি করতো, চুলের হেয়ার কাটিংয়ে কপি করতো, ও যেভাবে দাঁড়াবে। এটা এখনও আসিফ আকবরের অসংখ্য ভক্ত আছে এখনও, যারা আসিফ আকবর একটা গান প্লে দেয়, আসিফ আকবর যেই স্টাইলে মানে আপনার হলো যে গান গায় লাইভে বলতে একটা ফাঁকা জায়গায় যেভাবে শ্যুট করে, শুটিংয়ে যেভাবে আসিফ আকবর এবং গানের স্টাইল করে, হাত নাড়ানো
এই স্টাইলটাকে কপি করছে এরকম হাজার হাজার ছেলে পেলে এখনও অনলাইনে সক্রিয় আছে এখনও। এই যে কপি করার যে ব্যাপারটা, এটা আমার ছিল না। আমি আসলে তার চুলের কাটিং মানে এই সেই বা তার ড্রেস তার পাঞ্জাবি ওই রকম ফতুয়া হইতে হবে, এইটা কপি করার প্রবণতা আসিফ আকবরের ভক্তদের ভিতরে ব্যাপক ছিল। মানে একটা শিল্পীকে অনুকরণ করার যে এইরকম একটা মানে মহাযজ্ঞ হইতে পারে, এটা আপনি ওই লেভেলের ভিতর দিয়ে বা ওই ইয়ার ভিতর দিয়ে না গেলে আপনি বুঝতে পারবেন না। আমি জাস্ট অবাক হয়ে যেতাম, আর নিজেকে তখন আমি মনে করতাম যে আমি খুবই নগণ্য, আমি আসলে এত বড় ভক্ত না আসিফ আকবরের। ঠিক আছে, আমি তোমার এই পয়েন্টটা নতুন জানলাম, এই পয়েন্টটা আমি জানতাম। আমরা যদি ড্রেস আপের কথা বলি, যেমন ধরো জেমসের একটা আলাদা স্টাইল ছিল, সে পাঞ্জাবির সাথে জিন্স পরতো, গামছা লাগাইতো। হ্যাঁ, মানে আসিফ আকবরের কি কোনো আসলে আলাদা কোনো ফ্যাশন স্টাইল ছিল? আসিফ আকবরের আমি যদি তাকে ফলো করার জন্য আমাকে একটু বল। আসিফ আকবরের আলাদা এরকম কোনো ইয়া ছিল না। আসিফ আকবর যেমন ধরো কেউ পাঞ্জাবি আর জিন্স পরলে আমরা ধরে নিতাম, সাথে বুট পরলে আর এটা তো জেমস থেকে নিচ্ছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসিফ আকবরের একটা মানে ইয়া ছিল, আইকনিক স্টাইল ছিল বলা চলে, সেটা হলো ফতুয়া জিন্স। ফতুয়া জিন্স, এখানে 2-3টা বোতাম খোলা ছিল এরকম, মানে এই আর ওনার হলো হাতের ইয়েটা হলো যে এটা গোটানো থাকতো এই পর্যন্ত, কোনের ওপর পর্যন্ত। এটা একটা স্টাইল, এবং এইটা কেউ বহুজনে কপি করতো। তবে আমার মনে পড়ে আমি ওনার ওই স্টাইলটা শুধু ওনার ছেলের বিয়ার দিন একটা পাঞ্জাবিতে আমি ওইভাবে গুছাই নিছি, আমার পাঞ্জাবিতে করেছিলাম। এছাড়া আমি ওনাকে কপি করি নাই। আর হলো ওই সেম কালারের পাঞ্জাবি, মানে একটা আমি ফরওয়ার্ড করছি আর একটা আমি সো 2001-এ যখন আসিফ আকবরের ও প্রিয়া তুমি কোথায় রিলিজ হলো, তখন তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 8-এ পড়ো। আমি ক্লাস 8-এ পড়ি, এবং এটা আমি ছিলাম হলো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এটা আসলে অনেকেই জানে না, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিলাম। এবং গান আমার ভিতরে, গান আমাকে এমনভাবে ইয়ে করতো। অনেক মানুষ ছিল, অনেক ছেলেপেলে ছিল যারা মানে ধরেন যে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিল, তাদের কাছে ওর বাহিরে যেমন কিছু নাই। হ্যাঁ, যেমন আমি অনেক ছেলেপেলে দেখছি, আমি তাদের সাথে ওঠা বসাও করছি, ইয়াবা অ্যাডিক্টেড, গাঁজা অ্যাডিক্টেড, মদ অ্যাডিক্টেড, বহু ধরনের ছেলেপেলেদের সাথে আমার ফ্রেন্ড সার্কেলে সবই আছে, আমি ওঠা বসা করছি। তাদের ওই জিনিসগুলো আমাকে কখনো স্পর্শ করে নাই। আমি যেটা স্বেচ্ছায় ইয়ে করছি আমার মতো করে, আমি সিগারেটটা মানে খুব ছোটোবেলা থেকে 2-1 টান সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ওই একটা জিনিসই আমার ভিতরে এখনও বিদ্যমান আছে। আমি মাঝে মাঝে একটা করে 2টা করে সিগারেট খাওয়া কি হয়েছে না, কিন্তু এই যে অ্যাডিকশনটা, এই অ্যাডিকশনটা, মিউজিকের যে অ্যাডিকশনটা, এইটা আমার কাছে মনে হইতো যে আমার আসলে রক্তকণিকার ভিতরে এই মিউজিকটা মানে পুশ করা আছে, যেটা আমার কাছে আমাকে ড্রাগের মতো অ্যাডিক্ট করে। দেখা গেছে যে যখন আমরা জেমসের কবিতা গান শুনি, বা আসিফ আকবরের কাল সারা রাত বৃষ্টি ঝরেছিল অজস্রে, একাকী গভীর রাতে, এসব গান যখন প্লে দিতাম, ওই সময়ের কথা বলতেছি, যেটা কিন্তু তখন রিলিজ হয় না। আপনি একের কথা বললেন, আমি কীভাবে মানে আসিফ আকবরের গানের প্রতি অ্যাডিকশনটা হইলো, সেটা হলো এই যে স্কুল থেকে আমি বের হয়ে যখন স্থানীয় বাজারে নাস্তা করতে যেতাম, বেশি দূরে না, সামান্য পায়ে হাঁটা পথ, তো ওখানে সাধারণ ভাইয়ের একটা দোকান ছিল, চা বিক্রি করতো, সিগারেট বিড়ি বিক্রি করতো। ওর পিছনের অংশে ব্যারিকেড দেওয়া, এবং তার পিছনের অংশে বৈশা ছেলে পেলে সিঙ্গারা টিঙ্গারা এইসব খাইতে পারতো। ওই সময় আমাদের নাস্তার আইটেমটাই ছিল টিফিনের সময় একটা সিঙ্গারা, আলু দেওয়া সিঙ্গারা বা সমুচা, এই জাতীয় জিনিস, বা কেউ এর বাইরে চা বা রুটি, বনরুটি বা এরকম জাতীয় জিনিস দিয়ে আমরা বেশি নাস্তা করতাম। আর আম্মা যদি ভাত দিত আলু ভাজি করে, এটাও পাটিতে করে ব্যাগের ভিতর করে নিয়ে আসতেন, স্কুল ব্যাগের ভিতর করে। তো ওই সাধারণ ভাইয়ের দোকানে থেকেই মূলত আরকের হাসান, জেমস, তারপরে আয়ুব বাচ্চু, তারপরে কিছু সোলসের গান বাজতো মাঝে মাঝে। ও যা বাজাইতো তাই ওইখানে সুপারহিট। এবং ও দেখতাম এই ও প্রিয়া গান একদিন হঠাৎ করে আমরা যাই দেখি, মানে সবগুলা বাসে ওই যে শুরু হইলো, আমি সেটাই বলছি। অ্যালবামটা 2001 সালের আপনার হলো 30 জানুয়ারি সম্ভবত রিলিজ হয়, কিন্তু আমাদের কাছে পর্যন্ত এটা পৌঁছাইতে কিন্তু অনেক সময় লাগছে। প্রিয় অ্যালবাম কিন্তু এর যে মানে জনপ্রিয়তা, এর যে তুমুল জনপ্রিয়তা, এটা কিন্তু তৈরি হইতো আস্তে আস্তে। এটা বিটিভির একটা প্রোগ্রামে তখন সেরা পাস বা এই টাইপ কি যেন একটা গান হইতো, প্রোগ্রাম হইতো, সেই প্রোগ্রামে এই গানটা প্রথম শুনছিলাম।
আচ্ছা, সেখানেও প্রচারিত হয়েছে। এছাড়াও ওই যে আপনার একটা দুইটা দোকান থেকে আস্তে 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 মানে ওই সময়ের যে ভাইরাল যদি বলেন কিছু, ভাইরাল শব্দটা আসছে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং থেকে, বাট ওই সময় ওপ্রি অ্যালবামটা এভাবে আস্তে 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 ভাইরাল হয়ে গেছে এবং এটা এমনভাবে ব্লাস্ট হয়ে গেছে যে আপনি যে বললেন যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলে যে এটার যে এইরকম 1,30,00,000 এটা সাউন্ড টেকের হিসাবেই শুধু আপনার হলো যে বা 60 থেকে 70 লাখ অফিসিয়াল কপি, 60 থেকে 70 লাখ কপি বিক্রি হয়েছে। এটা সাউন্ড টেকের ওই সাউন্ড টেকের কর্ণধার হলো সুলতান মাহমুদ খান বাবুল, ভদ্রলোক আমার অনেক বয়স্ক, মানে আমার ফ্রেন্ড লিস্টে আছে। মানে ওই সাউন্ড টেক থেকেই মূলত এই তথ্য মানে জানানো হয়েছে যেটা ওই সময়। তাহলে আপনি দেখেন ওই সময় ক্যাসেট টু ক্যাসেট কপি করার একটা ব্যাপক প্রবণতা ছিল, এটা কম টাকায় পাওয়া যেত। তো ওই সময়কার কথা যদি বিবেচনা করি তাহলে 30 টাকা একটা বিশাল অ্যামাউন্ট ছিল আমাদের কাছে। আমরা 2 টাকায় দুপুরের নাস্তা সেরে নিতাম, টিফিন করতাম 2 টাকায়, 2 টাকা 5 টাকা, এর বেশি লাগতো না। হ্যাঁ, তো ওই সময় এই পরিমাণ টাকা এটা কিন্তু জমাইতেও বেশি সময় লাগতো, বেশ সময় লাগতো। তো এইসব করে করে অ্যালবাম মানে কিন্তু আমাদের মতো যারা মানে ছিল, মানে আসিফ আকবর দেখবেন ওই সময় যে মানে আমার ফ্যান হওয়া ওই শাহজাহান ভাইয়ের দোকান থেকেই, শাহজাহান ভাইয়ের দোকানে এই গান বেজে উঠলো। এরপরে মাথা নষ্ট, আমি তো গান মূলত আরও আগে থেকেই শুনি। খালিদ হাসান মিলুর যে ওই যে আশা ভালোবাসা এক কবিতায় শিরোনাম ছিল, এই সব মানে গানগুলো মানে তখন আমরা শুনতাম। এস.ডি. রুবেলের লাল বেনারসি, এই টাইপের গানগুলো তখন শুনতাম। তো এর মধ্যে হঠাৎ করে এই গানটা মানে অন্যরকমভাবে আমাদের মস্তিষ্কে হিট করা শুরু করলো। মানে এটা একটা টোটালি ডিফারেন্ট কণ্ঠ যা বাংলাদেশে বিরল। মানে এই কণ্ঠটা মানে একবারে আমি প্রেম করি নাই, আমি ছ্যাঁকা খাই নাই, আমি ব্যর্থ হই না, আমি কোনো মেয়ের সাথে কোনো মানে আমার কোনো নাই, হ্যাঁ, এই ধরনের দুঃখবোধ হতাশাবোধ কিচ্ছু নাই, তারপরেও আসিফ আকবর গান আমাকে এমনভাবে আন্দোলিত করতো। আমি যখন গানটা হেডফোন লাগাই যখন প্লে দিতাম, রাত্রে যখন মানে কন্টিনিউ একবার শেষ হইলো ফিতা ঘুরিয়েই দিতাম। ওয়াকম্যান ছিল, ছোট ওয়াকম্যান ক্যাসেট, এটা হেডফোন কানে লাগাই দিয়ে সেই ঘুরিয়ে ফিতা ঘুরিয়ে আবার। তারপরে তো আমরা আসলে 5 সালের দিকে আপনার তো জানার কথা ছোট ছোট MP3 প্লেয়ার পাওয়া যেত, যেখানে 1 GB 2 GB মেমোরি ইনসার্ট করা যেত এবং সেখানে 1 GB হিসাব করলে আপনার হলো 1024 মেগাবাইট। আমরা ওই সময় 1.5-2 মেগাবাইটের মানে বিট কমাই দিতাম, দিয়ে বেশি গান রিলোড করে নিতাম যাতে বেশি শুনতে পারি। দেখা যাচ্ছে 400-500 গান আমাদের একটা ইয়ার ভিতরে থেকে যেত। আসিফ আকবরের মানে এই সময়ের যে মানে বা ফিতার ক্যাসেটের যুগের সর্বশেষ সম্রাট হলো আসিফ আকবর এবং সর্বশেষ, এবং ওই ওপ্রিয়া অ্যালবামটাই হলো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিক্রিত ফিতার ক্যাসেটার। তো এই যে অ্যালবামটা রিলিজ হইলো, এই অ্যালবামের পরে আপনার 4-5 আস্তে আস্তে এই যে 4-5-3 এগুলা সময় থেকে সিডি কিন্তু ব্যাপক আকারে DVD সিডি কিন্তু বিস্তার লাভ করা শুরু করলো। ওই সময় আসিফ আকবরের অডিও গানগুলা ফিতার ক্যাসেট থেকে কনভার্ট হয়ে গেল হলো সিডিতে। তখন কপি করে চোরাইভাবে অনেকটাই সাউন্ড টেকের ব্যানারের বাহিরে অসংখ্য সিডি আমরা হাতে পাইতাম, যেগুলা সিডি আসলে এরকম কপি করে বিক্রি হইতো। সাউন্ড টেকের ব্যানারে কিনতে হলে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হতো, আর অন্য ব্যানারের অন্য মানে কপি সিডি কিনতে আপনাকে এক্সট্রা টাকা দেওয়া লাগতো। ডিস্কের দাম সাথে কপির জন্য অল্প কিছু টাকা যোগ করলেই দেখা যেত একসাথে 130টা গান পাওয়া যেত। এই যে সিডিগুলোর থেকে আমরা নিতাম, এর ভিতরে 5টা-6টা করে মিক্সড অ্যালবাম, 10টা করে মিক্সড অ্যালবাম থাকতো, সোলো অ্যালবাম থাকতো কয়েকটা করে। এইভাবে আস্তে আস্তে গানগুলো আমি কালেকশন করতাম। আমার হলো যে ফ্রেন্ড প্লাস ভাই ছিল, ওর কম্পিউটারে, ও আবার কম্পিউটার কিনছে সেই 98-9-এ কম্পিউটার কিনছে প্রথম। সেই সময়ের হলো ওই কম্পিউটারে আমরা সংরক্ষণ করতাম। হার্ড ডিস্ক ছিল মাত্র 20 GB 25 GB হার্ড ডিস্ক, 30 GBর মতো। এখানে আমরা সব কিছু সংরক্ষণ করি, মানে 90s যে জনপ্রিয় গানগুলো ছিল, কাহনা পেয়ার হে টাইপের, তারপরে এই যে এই টাইপের যে জনপ্রিয় গানগুলো ছিল, এগুলা ভিডিও আমরা মানে এগুলো অন্যরকম একটা ব্যাপার ছিল এগুলো কালেকশন করা। আসিফ আকবর এক্সট্রা ফোকাস, এটা আমি দিতাম সবচেয়ে। আচ্ছা, আমি যেটা তোমার প্রশ্ন করতে চাইছিলাম সেটা হচ্ছে যে আসিফ আকবর অ্যালবাম বের হওয়ার আগে তো তোমার 14-15 বছর হয়ে গেছে, তাই না? 14-15 বছর হয়ে গেছে না ওনার অ্যালবাম যখন বের হয়ে গেছে, তখন 14-15 বছর হয়ে গেছে। সো তুমি তো গান আরও আগে থেকে শোনো, তো ওই সময় তুমি খালেদ হাসান মিলুর গান শুনতা, এস.ডি. রুবেলের গান শুনতা, এগুলা শুনতাম। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে তাদের প্রতি তোমার নেশা তৈরি হয় নাই, আসিফ আকবরের প্রতি নেশা তৈরি হয়েছে মূলত আসিফ আকবরের ভয়েস।
এই কণ্ঠ, এই ডিফারেন্ট কণ্ঠ, যেটা আসলে আপনার আমাদের ওই প্রজন্মের ভিতরে হ্যাঁ সরাসরি মস্তিষ্কে হিট করতো, এরকম একটা ব্যাপার। এটা একটা ড্রাগের মতো ছিল। এটা আমি যেভাবে আপনাকে বলতেছি, 8-10 জন এভাবে না বলতে পারলো, আলটিমেটলি মানে ওর উত্তরটা ওইটাই দাঁড়াবে, যায় ঘুরে ফিরে ওই জায়গায়। এরকম হবে যে অনেক ছেলে পেলে আছে যারা ওই সময় ব্যর্থই হয় নাই, প্রেমে ছ্যাঁকাই খায় নাই, কিন্তু এই ছ্যাঁকা খাওয়া গানগুলো তাকে এমনভাবে আষ্টে পিষ্টে জড়ায় ধরতো, মনে মানে আসিফ আকবরের গানগুলো ফিল করাইতো যে আমি বোধহয় আমি চরম ব্যর্থ হয়েছে আমার জীবনে, আসলে মানে যে এগুলো অন্যভাবে হিট করতো। ঠিক আছে, এবং তুমি যেহেতু বিভিন্ন ধরনের লেখা পড়ো ফেসবুকে, তোমার একটু আমি ক্রিটিক্যাল টাইপ একটা প্রশ্ন করি যে এই ও প্রিয়া তুমি কোথায় যে গানটা, এই টাইপ গান তো মনে করো যে আগেও ছিল, যেমন আমি এত দুঃখ দিলি রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা, মন জানে আর কেউ জানে না, তার হচ্ছে কি বলে, তুই যদি আমার হইতি আমি হইতাম তোর কোলে করিতাম ছিল। সো ওই টাইপ গানের সাথে এই ও প্রিয়া তুমি কোথায় আসলে ঠিক কোন জায়গায় আলাদা হয়েছিল, যেটা মনির খানের এই মনির খান ভাইয়েরও এই টাইপের হ্যাঁ হ্যাঁ অঞ্জনা বলেন, তারপরে এই টাইপের অনেক গান ছিল, আটানার জীবন, হ্যাঁ দুই আনার জীবন, এই টাইপের যে গানগুলো ছিল এগুলো এসডি রুবেলের অনেক গান ছিল। কিন্তু এর শোনেন, আমার ইমিডিয়েট বড় বোন তো এসডি রুবেলের ভয়ানক ফ্যান ছিল, মানে ওর সাথে কখনো এসডি রুবেল একটা এপিসোড করতে, লাল বেনারসি জড়িয়ে তুমি যে ওই গেছো। আচ্ছা শোনেন, এটার হলো আমার অবজারভেশন, এটা হলো যে আমি নিজে ফিল করছি, যেটা আমার কাছে মনে হয়েছে অনেকেরই এইটা কাছাকাছি লেভেলের হতে পারে। সেটা হলো আসিফ আকবরের ভয়েসের যে উচ্চতর রেঞ্জ, যেই লেভেল, ও যেই স্কেলে গান গাইছে, ওইটা এসে যেভাবে আমাদেরকে হিট করতো, একই সাথে আপনি দেখবেন মিউজিকের একটা বিশেষত্ব আছে, এটা আতিফ আসলামের গান শুনলেও পাবেন। আসিফ আকবর এবং আতিফ আসলাম এই দুইজনের কিন্তু মোটামুটি জন্ম বলতে বয়সে গ্যাপ থাকলেও মিউজিক ইন্ডাস্ট্রিতে আবির্ভাব কিন্তু মোটামুটি কাছাকাছি সময়ে। আতিফ আসলাম খুব ছোটোবেলায় জাল ব্যান্ডের থেকে আস্তে আস্তে আইসা বলিউডে মানে ওল আমহে দিয়ে যেভাবে বিস্ফোরণ ঘটালো, অ্যাট দ্য সেম টাইমই প্রায় দেখবেন যে কাছাকাছি সময়ে ও প্রিয়া অ্যালবামটাও কিন্তু সুপার ব্লাস্ট হয়ে গেল। তো এই যে আতিফ আসলামের গানটা আপনি যখন ফলো করবেন, আতিফ আসলাম যেই স্কেলে গানটা গায়, তার মিউজিকের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের স্কেলটা কিন্তু ওইরকম হাই হয়ে যায়। এই দুয়ে মিলেয়া যেভাবে আপনার মানে আমাদেরকে মানে যেভাবে আন্দোলিত করে, যেভাবে জিনিসটা ফোর্স করে শরীরের ভিতরে, যে একটা মানে হিট ভাব তৈরি করে ফেলায়, এই জিনিসটা ওই বয়সে আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতির ছিল। আসিফ আকবরের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে। আমরা ওই সময় যতগুলো ওই সমসাময়িক শিল্পীগুলো ছিল, তাদের সবার ভয়েসের রেঞ্জ স্কেল, আমি ব্যান্ডের কথায় যাবো না, ব্যান্ডে জেমস ভাইয়ের স্কেল আবার অন্য লেভেলের ছিল, হ্যাঁ না, না জানে কই দেখছেন ওই সময় কী স্কেল কোত্থেকে গাইছে। তো আমি এই ঘরানার শিল্পীদের ভিতরে বলবো এসডি রুবেল, আসিফ আকবর, মনির খান ভাই যারা আছে, আরও ওই টাইপের যারা ছিল, খালিদ হোসেন মিলু, কুমার বিশ্বজিৎ, তাদের সবারই গায়কির স্কেলটা ছিল যেই রেঞ্জে, আসিফ আকবরের রেঞ্জটা সেখান থেকে অনেক উপরে। এবং এটা হওয়ার কারণে অ্যাট দ্য সেম টাইম আপনার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মানে ইয়েটাও, ভলিউম রেশিওটাও কিন্তু ওনার ভয়েসকে প্রাধান্য দিয়েই কিন্তু আগাইতে হয়েছে। তাহলে এটাও হাই হয়ে গেছে, ওনার ভয়েসও হাই। এই দুইটা মিলে আপনি মানে যদি আমার এই কথাটা আপনি যদি বাস্তবে করতে চান, তাহলে আতিফ আসলামের গান, আসিফ আকবরের গান এটা শুনতে হবে, আবার যায় আপনাকে এসডি রুবেলের গান শুনে, তাহলে বুঝবেন যে তাদের ভয়েস স্কেল এটা ফিউশন সৃষ্টি করছে। তাইলে তো আর বলার কিছু নেই, ঠিক আছে, এটা আমি মাথায় রাখলাম। এই জিনিসটা আপনি যখন শুনবেন তখনই বুঝবেন যে স্কেল হাই হওয়ার কারণে যেভাবে আপনাকে করবে, মানে ওই টোনটা, ওই মানে সাউন্ডটা আপনার মস্তিষ্কে যেভাবে একটা রিয়েক্ট তৈরি করবে, এইটা ওই ঘরানার শিল্পীদের গান আপনাকে তৈরি করবে না। ওইটা আপনাকে দুঃখে ভাসাবে, অন্যরকম একটা দিবে, হ্যাঁ আপনাকে দুঃখে ভাসাবে, আপনি মানে মাঠে মারা যাওয়া টাইপের ব্যাপার। আর আসিফ আকবরের গান মারদাঙ্গা টাইপের গান, ম্যাক্সিমাম গানই হলো প্রত্যেকটা সুর, মানে ধরেন যে এই যে আমি জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, সারকার করে দেব টাইপের ব্যাপার আর কি, মানে মারদাঙ্গা টাইপের। তো এই জিনিসটার কারণে আমাদের ওই জেনারেশন হঠাৎ করে এরকম একটা ভয়েসের কণ্ঠ, এরকম একটা মানে কণ্ঠ আমরা পাইলাম, যেটা আসলে আমাদের সঙ্গীত প্রেমীদের কাছে মানে একটা মানে গ্রাম অঞ্চলে আমরা যারা পাড়া গ্রামে বড় হয়েছি, তাদের জন্য ওই সময়ের এটা একটা বিশাল একটা ব্যাপার ছিল।
এবং ওই সময় গ্রামে যারা ছিল, যারা আসলে শহরে আসে নাই, এলিটদের সাথে ওঠা বসা শুরু করে নাই, তখন অলমোস্ট সবাই আসিফ আকবরের ভক্তই ছিল। তারপরে আস্তে 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 তাদের, আপনি যেটা বললেন যে এই যে শহর এবং গ্রাম রুচিবোধের একটু পার্থক্য থাকে, এই পার্থক্যটা মূলত ওইখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা, আমার রুচিবোধে নতুন করে অসংখ্য শিল্পী যুক্ত হয়েছে। ধরেন 50+ ইংরেজি গায়কের গায়ক আমার ফেভারিট লিস্টে চলে আসছে। কিন্তু ওই ব্যাপারটা, ওই ফিউশনটা, ওই ইয়েটা, ওটা এখন আর কাজ করে না। আপনার কৈশোরের এমন অনেক জিনিস আসবে যেটা আপনি এই বয়সে এসে ওইটার মতো মজা, ওইটার মতো অনুভূতি, একটা সময় দেখবেন যে টাকা ছিল না পকেটে, কিন্তু মোবাইলে প্রচুর কথা বলতে ইচ্ছে করতো কাউকে। এখন হিউজ টাকা, হাজার হাজার মিনিট মোবাইলে, কিন্তু কাউকে ফোন দেওয়ার সময় বা ওই ইচ্ছা শক্তিটা এখন আর কাজ করে না। ঠিক এমনই ব্যাপারটা। আচ্ছা, ওই আরবানের যে প্রসঙ্গটা বলতেছিলাম, আমি বুয়েটে কখনো আসিফ আকবরের কোনো কনসার্ট দেখি নাই বা শুনিও নাই। ঢাকা মেডিকেলেও সম্ভবত না। ঢাকা ভার্সিটিতে হয়েছে কিনা আমার জানা নাই, তুমি বলতে পারবা? হইতে পারে, আমি বলতে পারবো না, আমি এটা কখনো জরিপ করি নাই, হইতে পারে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষ এরকম সারা বাংলাদেশে এরকম একটা আলোড়ন তৈরি করছে, সো ভার্সিটিগুলোতে এই এলিটে তার প্রবেশযোগ্যতা আসলে কম কেন বলে তোমার মনে হয়? আসিফ আকবরকে মূলত ইউজ করা হয়েছে কমার্শিয়াল শিল্পী হিসেবে। ব্যবসা, প্রত্যেক বিজনেসম্যান তার ব্যবসাটাকে আগে প্রাধান্য দিবে। সাউন্ডটেক আসিফ আকবরকে দিয়ে, এই যেই ঘরানোর গান দিয়ে ব্লাস্ট হয়েছে, কোটি কোটি টাকা ইনকাম করছে আসিফ আকবরকে দিয়ে, তার প্রোডাকশন হাউস সাউন্ডটেক, এই জিনিসটা থেকে তারা অন্য কোনো মানে ঘরানার গানের ভিতরে ব্যাপকভাবে ঢোকে নাই। না ঢুকে তারা কি করছে, এই ঘরানার গানগুলো বেশি করছে, যেটা দিয়ে মূলত তাদের বিজনেস হয়েছে। এটা ধরেন আসিফ ভাই বিভিন্ন প্রোগ্রামেও স্বীকার করছে যে আমাকে আসলে কমার্শিয়াল ইউজ করা হয়েছে বেশি। হ্যাঁ, যে কারণে এখন সে অনেকগুলা গান করতেছে বেছে বেছে। যেমন লাকি আঙ্কদের সাথে গান করছে, মানে কবির সুমনের সাথে বেশ কয়েকটা গান করছে। এই যে একটা মানে কোয়ালিটিকে প্রাধান্য দেওয়া, একটা সময় গিয়ে মানুষের মেন্টালিটি যে চেঞ্জ হয়ে যায়, কারণ এটা সবার ক্ষেত্রে, আমার আপনার সবার ক্ষেত্রে, আসিফ আকবরের ক্ষেত্রেও সেটাই করছে। তিনি কিন্তু কমার্শিয়ালি চিন্তার চেয়ে বেশি একটা কোয়ালিটিতে, ওইগুলার যে কোয়ালিটি ছিল না তা কিন্তু না, কিন্তু ওইটা আমাদের মতো ওই যে মানে গ্রাম পর্যায়ের যে আমরা তরুণ ছিলাম, আমাদের বিনোদন মাধ্যম কি ছিল? এক বিটিভি, আলিফ লায়লা, শুক্রবারের সিনেমা, আর এই যে ফিতার ক্যাসেটের মিউজিক। এছাড়া গ্রাম অঞ্চলে আমাদের এর বাইরে আমরা যদি চিন্তা করতাম তাহলে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আমি ক্রিকেট পছন্দ করি, আমি ফুটবল খেলতাম, ক্যারাম বোর্ড বেশি খেলতাম। তো এইরকম এই 3-4-5টার বাইরে আমাদের কিছু ছিল না। আমার ধরেন আসিফ আকবরের 400 গান কলম হাতে, মানে আমার কলম দিয়ে লেখা এরকম ডায়েরি আছে। 400 গান, 400+ গান আমার লেখা আছে। আসিফ আকবরের বিভিন্ন গান, লিরিক, পুরো গানের লিরিক লেখা আছে। যে আমার মনে হচ্ছে যে এটা লিখে না রাখলে একসময় হয়তো আমি বয়স হবে ভুলে যাব, বাট এই ডায়েরিটা আমার কাছে থাকলে আমি হয়তো 10 বছর 20 বছর পরেও বের করে আমি দেখতে পারবো যে এই গানগুলা ছিল। ওকে, আমার পছন্দের। হ্যাঁ, তুমি রবিন নামে একজনের কথা বললা, যে রবিন, সুরের আকাশ রবিন, ছেলেটা এখন ফ্রান্সে আছে, সে খুবই ক্রেজি আসিফ ফ্যান। তো না, তুমি নিশ্চয়ই রবিন আসিফ ফ্যান না। রবিন মূলত ব্যান্ডের হলো, মানে ব্যান্ডের আপনাদের মতো ব্যান্ডের, ও হলো ঢাকা সিটিতে। আসিফ আকবরের এত গান সে সংগ্রহ কেন করছে? এত গান সংগ্রহ করে নাই, ব্যান্ডেরই একটা ক্যাসেট থেকে গান রিকভার করতে গিয়ে 13 নম্বর অপশনে এই গানটা পেয়ে সে আমাকে, আচ্ছা আমি ফেসবুকে কানেক্ট ছিলাম, এই কারণে সে আর হলো যে কথাবার্তা হয়তো, আমি পলাশির ওদিকে গেলেও ওর দোকানে যায় মাঝে মাঝে চা খাইতাম, এমনকি লাঞ্চও করাইতো সে আমাকে। এরকম একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ফেসবুক থেকেই পরিচয় হয়ে। যেমন আপনার সাথে আজকে আমার দেখা 8 বছর পরে, 8 বছর আগে যেভাবে দেখা হয়েছে ফেসবুকের বদৌলতেই, রবিনের সাথে আমার এরকম চমৎকার একটা সম্পর্ক ছিল। এখনও যে ফ্রান্সে গেছে আমার সাথে। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তুমি নিশ্চয়ই এরকম আরো অনেক ক্রেজি আসিফ ফ্যানকে চেনো, যাদেরকে তোমার মনে হয় যে তোমার চাইতেও বেশি। হ্যাঁ, এরকম 5-6 জনের ব্যাপারে আমার একটু বলো। মানে 5-6 জন না, 500-600 আমি বলতে পারবো। তুমি আগে 5-6 জনই বলো, আমি মানে বোঝার চেষ্টা করে যে আসলে ভক্তরা আসলে কতটা ভক্ত হইতে পারে। তুমি আগে 5-6 জন ক্রেজি ভক্তের কথা বলো, যারা আসলে তোমার চাইতেও ক্রেজি বলে তুমি মনে করো। আমি আমার জীবনে আসিফ আকবরকে কোনোদিন চিঠি লিখি নাই, বাট আসিফ আকবরের হাজার হাজার চিঠি আমি ওই প্রসেসিংয়ে আমি ছিলাম, আসিফ ভাই ওয়াইফ যে মিতু ভাবি উনিও ছিল। এই চিঠিগুলো আমরা প্রসেসিং করে একটা মানে কাটি এভাবে সাজায় একটা আর্কাইভ করে রাখছি, সাজায় রাখছি। আসিফ আকবর মন চাইলে 20 বছর পরে, 10 বছর পরে উনি যদি বেঁচে থাকে, মন চাইলে তার ভক্ত, এরকম হাজার হাজার চিঠি আছে যা আসিফ আকবর খোলার সময় পায় নাই। তো এর ভিতরে ধরেন যে
বেশ কয়েকজন আছে, এদের মেয়ে ফ্যান আছে যাদের আসলে নাম আসলে বলা উচিত না। ধরেন 13 মানে এদের চিঠি প্রতি বছরে 3, 4, 5টা করে চিঠি চলে আসতো আসিফ ভাইয়ের বাসার ঠিকানায়, কুমিল্লার ঠিকানায়, হ্যাঁ ওনার আদালত পাড়া যে বাড়ি ওই বাড়ির ঠিকানায় এই চিঠিগুলো আবার ঢাকায় চলে আসতো। তারপরে স্টুডিও ডিজিটনের মানে অ্যাড্রেস মানে হাজার হাজার চিঠি আসতো। তার ভিতরে আমরা এই চিঠিগুলো প্রসেসিং করতে গিয়ে দেখলাম যে একজন ভক্তই এরকম চিঠি লিখেছে যার সংখ্যা 25-30টার উপরে। আচ্ছা, ঈদ কার্ড মানে এটা একটু অন্যরকম ব্যাপার, মানে তাদের আবেগ অনুভূতি আমি যখন পড়তেছিলাম তখন মানে কিরকম মনে হচ্ছিল। তুমি তো ওভারঅল ভক্তের কথা বলতেছো, আমি তোমার মতো এরকম আমার মতো এরকম ইলিয়াস বা ইরিনা এরকম মানে এরকম 4-5 জনের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, আমার মতো বলতে কি আমি বলি, ধরেন যে বিশাল ভাই নামের একটা ছেলে আছে আমার, কুমিল্লারই সে, আসিফ ভাইয়ের প্রতিবেশী বলা চলে, পাশাপাশি আর কি। ওর আবার ছোট ভাই আছে ডাক্তার আশরাফ, সে বরিশাল মেডিকেলে এখন ডাক্তার বিসিএস। তো এই বিশাল ভাইয়ের পাগলামির লেভেলটা ছিল মানে অন্য রকমের। মানে ওর কাছে নাই এমন কোনো অ্যালবামের কাভার মানে রিলিজ হয়েছে মানে ওর কাছে নাই, এটা একটা বিরল ব্যাপার। প্রায় সবগুলোই তার কাছে আছে এবং এর কাভার এবং প্রত্যেকটা কাভারে এর নাম বিশাল লেখে আপনার সে হলো ফেসবুকে একটা গানের ক্যাপশন দিয়ে এটা শেয়ার করতো, এখনও করে। সে পুলিশে জব করে, সে এখনও কিন্তু এই কাজটা করে যাচ্ছে। কিন্তু এই যে হ্যাবিট মানে ওই সময়ে যে এখনও যে কোনো চেঞ্জ নাই তার ভিতরে, মানে মোটামুটি কোনো চেঞ্জ নাই তার ভিতরে, কিন্তু আমরা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছি। আমরা এক সময় যে কাজটা করছি মাঝখানে সেটার থেকে বেরোয় আসছি, তারপরে এখন আবার আমি আসিফ ভাইকে নিয়ে আমি কোনো পাগলামি করি নাই, এটা হলো আমার একটা ইয়া। কিন্তু অসংখ্য পাগলকে আমি ম্যানেজ করছি, মেনটেন করছি। সেগুলোই তো জানতে চাচ্ছি। তো এরকম এক্সাম্পল দেওয়ার মতো আসলে অনেক আছে, কার নাম বলবো মানে আসলে গল্প বলো যেন যে বিশাল হ্যাঁ আছে, ধরেন সব অ্যালবাম তার কাছে সংগ্রহে আছে, হ্যাঁ এরকম আরো কয়েকজন। আবার আমি ধরেন যে নোয়াখালীর বেশ কয়েকজন আছে, তার ভিতরে সাইম উদ্দিন আছে একজন, তারপরে আপনার ধরেন খাগড়াছড়ির একটা ছেলে আছে ইউসুফ আকবর। মানে তারা কি পাগলামিটা করে সেটা জানতে। পাগলামি ধরেন যে আরেকজন আছে, আমি বলি আসিফ আকবর ভয়েসকে কপি করা, তন্ময় নামের একটা ছেলে আছে, এখন দেশের বাইরে থাকে। মানে আসিফ আকবরের গান তার কপি করে তার সেম ভয়েসটাকে মানে আউটপুট দিয়ে গান গাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটা মানে তার ভিতরে ব্যাপক। মানে এইটাতে একটা অন্যরকম মজা বা ভালো লাগে ওর ভিতরে। ড্রেস সেন্স, আসিফ আকবরের যে ড্রেস সেন্স, এই জিনিসটাও কপি করার প্রবণতা ব্যাপক। এবং হেয়ার কাট, ওই সেম লেভেলের হেয়ার কাট দেওয়া, ওইভাবে হাত পা নাড়াইয়ে আসিফ আকবর যেভাবে গান গায়, যেভাবে মানে ছড়াছড়ি করে একরকম মানে এই জিনিসটা ফলো করে কপি করা, এই যে একটা পাগলামি, এই পাগলামি যদি আপনি প্রত্যক্ষদর্শী না হন তখন মানে অনুভব করতে পারবেন না যেটা আসলে কি লেভেলের ভালোবাসা হইতে পারে। ফর এক্সাম্পল নাম মনে নাই, ধরেন আমরা 12 সালে একটা কনসার্ট থেকে বের হয়েছি, আসিফ ভাইও বের হয়েছে, আমরাও বের হয়েছি, একসাথে বের হচ্ছে। আসিফ ভাই গাড়িতে উঠবে, আমি ব্যাক স্টেজ থেকে আসিফ ভাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে পরে আমি হলো যে আমার বাসার জন্য মুভ করব। তো উনি গাড়িতে উঠবে, ঠিক এই মুহূর্তে আসিফ আকবরের যে এই যে পুরো গান গাচ্ছে, ভরপুর গরম, এই গরমে যে ঘেমে সব গোসল হয়ে গেছে ঘাম দিয়ে, এই ঘাম মোছার জন্য যে রুমাল ব্যবহার করতো, এই রুমালটা চিলের মতো মনে করেন যে শকুনের মতো ছো মেরে একটা মেয়ে নিয়ে দৌড় মারলো। এই যে সেটা পাগলামি, এগুলো আসলে আপনার কাছ থেকে না দেখলে একজন মানে ভক্ত মানে তার পছন্দের শিল্পীকে কিভাবে ভালোবাসতে পারে। হ্যাঁ, একবার আইসা জড়ায় ধরছে, ভাই আসিফ ভাই আমি আপনার জন্য জীবন দিয়ে দিব, আমার যা সম্পদ আছে সব লিখে দিব আপনাকে। হ্যাঁ, এইভাবে যে মানে বলা, কেঁদে ফেলা, মানে এরকম দিনে আসিফ আকবর মানে সে কিন্তু ক্ষেত্র বিশেষে খুবই হার্ড লাইনে যায়, মানে খুবই রকচটা মানুষ। মিলি সেকেন্ডের ভিতরে আপনি যে আমরা যে সাপের যে ইন্ডিয়া থেকে পানিতে ভেসে আসে পদ্মার আশেপাশে যে সাপ একটা রাসেল ভাইপার যে মিলি সেকেন্ডের ভিতরে সবল দেয় না, আসিফ ভাইয়ের রাগের ইয়াটা হলো এরকম। সে মিলি সেকেন্ডের ভিতরে একদম চিত্তে মিথ্যা মনে করেন যে অস্থির অবস্থা। এই যে রাগ করে বকা দেওয়া, মানে মারপিট পর্যন্ত করতে চাওয়া ভক্তদের, কিছু তারপরেও
তার প্রতি মানে যে ভালোবাসা, এটা মনে করেন যে মানে সে চায় এটা আসলে একটা লেভেলের মধ্যে প্রশমিত থাকুক, কিন্তু ওভার হয়ে যায়। ওই ওভার অতিরিক্ত তো কোনো কিছু ভালো না, এটা ধরেন আমি ফিল করি। আমি ধরেন যে সে নির্বাচনী প্রচারণা চালাইতে গেছে, রাজশাহীতে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা, এর ভিতরে আমি মেসেজ দিয়ে ফেলাইছি 2-3টা। এখন তো আমারে কিছু কয় নাই, আরেকজন ভাইরে ফোন দিয়ে, আমি চিনবেন গীতিকার রাজীব আহমেদ, চিনি, হ্যাঁ। একা আকাশের তারা তুই একা গুনিস রে, এই গানের গীতিকার। পাগলা হাওয়ার তোরে, রাজীব আহমেদ। রাজীব আহমেদ, এই রাজীব ভাইকে ফোন দেয়া, হ্যাঁ ইলিয়াস আমাকে পটপট করে মেসেজ দেয়, আমি কি এখানে বসে আছি কিনা, এরকম উড়া দুরা, মানে হ্যাঁ, এই যে আমার ভিতরে একটা ঢুকে গেল, আই সর্বনাশ, এ তো মানে এইভাবে বিরক্ত হয়ে গেল আমার কারণে। আমি শুধুমাত্র আমার মনে পড়ে যে ওই ঘটনায় আমি মানে আমার জানা যে আমি বিরক্তির কারণ হতে চাই না। ওর পর থেকে আমি আসলে বুঝতে পারছি যে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষদের কাছে একটা দূরত্ব বজায় রেখে চলা উচিত, একটা দূরত্ব যেটা আসলে তার সাথে সম্পর্কের ভবিষ্যতে চরম অবনতি যাতে না ঘটায়। আমি বহু ছেলেপেলে দেখছি আসিফ আকবরের সাথে, মানে বহু ফ্যান দেখছি যারা এত ক্লোজ হওয়ার চেষ্টা করছে, এত বেশি মানে ডিপ করার চেষ্টা করছে, এদের প্রত্যেকের সাথে আসিফ আকবরের একটা সময় পরে গিয়ে ব্যাপক দূরত্ব তৈরি হয়েছে। মানে অতিরিক্ত কোনো কিছু আমরা কেউই পছন্দ করি না, আমরা নিতেও পারি না। যারা আসলে অতিরিক্ত, কতটুকু অতিরিক্ত, এইটা মানে সেলফ জাজমেন্ট যে জিনিসটা আছে, এটা যদি না থাকে, আমি আলটিমেটলি আমার লেভেল ভুলে যাব। তো এই লেভেল ভোলা লোকগুলাই একসময় গিয়া দূরত্বর সৃষ্টি হয়। আমি এই জিনিসটা মেনটেন করে চলছি এখন পর্যন্ত। আমি কন্টিনিউ আসিফ আকবরের খুব কাছাকাছি যেতে পারি, কিন্তু আমি যাই না। আমি মেসেজে কথা হয়, ভাবির সাথে কন্টিনিউ যোগাযোগ আছে, কিন্তু তার সাথে আমার যে একটা দূরত্ব, আমি এটা সবসময় বজায় রেখে চলছে। আমি 6 মাস পর একবার গেছি অফিসে, যাই একদিন দেখা গেছে যে দেশের তো ম্যাক্সিমাম মিউজিশিয়ানরাই ওখানে যায়, আড্ডা দেয়। এখনো কি মগবাজার অফিসটা আছে? মগবাজারের অফিস থেকে ট্রান্সফার হয়ে এফডিসির গেটের পাশে ছিল, এখানে অনেক বছর ছিল। এখান থেকে আবার ট্রান্সফার হয়ে বিশাল সেন্টারে গেছে। তোমার সাথে তো আমি আপনি আমার এফডিসির পাশের যে অফিস, এখানে আসছিলেন। তার আগে স্টুডিও ডিজিটন বা মগবাজারের দিকে আরেকটা অফিস ছিল, ওইখান থেকে শিফট হয়ে এখানে আসছে। এখান থেকে এই বিল্ডিংটা ভেঙে ফেলছে, পরে উনি আমার ফ্লোরগুলো বিক্রি করে দিয়েছে। ওনার এখানে ফ্লোর কিনা ছিল আর কি, 2-3টা ফ্লোর। তো এগুলো আপনার হলো যে আপনার রিসেল করে পরে এখন ওনার বাসার ঠিক অপোজিটে ওখানে গেছে আর কি, সেঞ্চুরি টাওয়ারের অপোজিটে। আচ্ছা, ওইখানে নতুন নতুন অফিসে এখন অফিস করতেছে আর কি। সো তুমি তো কি বলে আসিফের সাথে যখন তুমি কানেক্ট হয়েছে সেটা তো 2001, কিন্তু পরবর্তীতে তার সাথে তোমার সরাসরি দেখা হয়েছে। এবং আমি এক সালে কানেক্ট হই নাই, কানেক্ট ফ্যান মানে গান শুনে ভক্ত হয়েছি। কথাটা শেষ করতে দাও। মানে তুমি গানের সাথে 2001 কানেক্টেড, কিন্তু তার সাথে তুমি পরবর্তীতে সশরীরে তোমার দেখা হয়েছে এবং পরবর্তী তুমি তার পারিবারিকভাবে যথেষ্ট ঘনিষ্ঠ হয়ে গেছো। আমি যতদূর জানি তোমার বিয়েতে সে উকিলও দিছিল। তো ওই তোমার ওই যেদিন দেখা হয়েছে তুমি বলতেছিলা উকিল বাবা ছিল, সে তাকেই সিলেক্ট করা ছিল, কিন্তু অসুস্থতার কারণে সে উপস্থিত হইতে পারে না আর কি, ইনস্ট্যান্ট বাসার কাছেই। সো তোমার সাথে তার যে পরবর্তীতে যে দেখা হলো এবং এত ঘনিষ্ঠতা হলো, এই প্রক্রিয়াটা ঘটানোর আগে তুমি কিভাবে তার নজরে আসলা, বা তোমার ওই সময় মেহনতগুলো কি ছিল? আচ্ছা, এটা একটা বিশাল ব্যাপার। আমি বললাম যে আমি 2008 সালে প্রথম ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, আর সাইবার ক্যাফে থেকে করতাম। তো 9 সালে আমরা ওই মোবাইলেও একটা ছোট অ্যাপ ছিল, তখন আমরা জাভা অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার করতাম, নোকিয়ার 3110 ক্লাসিক ফোন বা 2700 ক্লাসিক, এই টাইপের ফোনগুলোতে জাভা অপারেটিং সিস্টেমের জাভা স্টোর, অ্যাপ স্টোর ছিল। এখন যেমন অ্যান্ড্রয়েডের প্লে স্টোর, আমরা বিভিন্ন অ্যাপ নামাই। জাভা অপারেটিং সিস্টেম থেকে আমরা অপেরা মিনি ডাউনলোড করতাম, তারপর বিভিন্ন MiG-33 এই টাইপের বিভিন্ন অ্যাপ আছে, এগুলো আমরা ব্যবহার করছি ওই সময়। তো এই ফেসবুকেও এরকম মানে এই MiG-33 আপনার হলো যে অপেরা মিনি থেকে আমরা ফেসবুকে ব্রাউজিং করতে পারতাম, ফেসবুকে ছবি আপলোড দিতে পারতাম, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারতাম। তো এই করতে করতে হঠাৎ করে আমার কাছে ভার্চুয়ালি আসিফ আকবরকে আমি খুঁজে পাই কি না। এমনিতেও আমরা এত বছর গেছে, মানে 1 সাল থেকে 8 সাল 9 সাল, প্রায় 7-8 বছর, এই দীর্ঘ সময় আসিফ আকবরের কাছে কখনো মানে যেতে পারবো এটা কল্পনাই ছিল না। এবং আমার মাথায় এটাও ছিল না যে আমি চিঠি লিখবো তাকে, চিঠি লিখলে রিপ্লাই পাওয়া সম্ভব। সে অসংখ্য ফ্যানকে রিপ্লাই দিয়েছে চিঠির, এবং দেখা গেছে যে চিঠির কথা অনুযায়ী তাকে সেই ফ্যানের বাসায় পর্যন্ত মানে দেখা গেছে যে গাড়ি নিয়ে এসে চলে গেছে, এরকম রেকর্ডও আছে। তো আমি তাকে কখনো চিঠি লিখি নাই,
এটা হলো যে মানে আমি ফেসবুকে আসিফ আকবরকে সার্চ করে দেখি যে অনেকগুলো আসিফ আকবর, আরে বাপরে বাপ, তখন একটা বিষয় মানে এতগুলো আসিফ আকবর কীভাবে হইলো 10 সালের দিকে, হঠাৎ অনেক আইডি 9-10 সালের সময় এরকম। এরপরে একটা জায়গায় হঠাৎ করে মানে আমি মনে করতেছি যে এই ভদ্রলোক আসিফ আকবর মানে অথেন্টিক মনে হইলো, মানে তখন আসলে এটা বিচার বিশ্লেষণ করার ইয়া ছিল না যে কে অথেন্টিক আর কে আসলে ফেক, এগুলো আসলে আরও পরে মানে ব্যাপকভাবে ইয়া হয়েছে। তো আসিফ আকবরের এতগুলো আইডির ভিতরে একটা আইডি আমার কাছে একটু ইয়া মনে হলো যে হ্যাঁ এখানে আসিফ আকবরের ফ্যামিলির ছবি, তার ছেলে রণরুদ্র ছবি দেওয়া আছে, সাথে ভাবি দাঁড়াইয়া ছবি আছে, তার মানে এইটা হয়তো আসল আইডি হইতে পারে। আমি আসলে তার সাথে কথা বলতেছি, চ্যাটিং করতেছি, একটা অন্যরকম ব্যাপার। ফোন নাম্বার চাইলাম, সে ফোন নাম্বার দিয়ে দিল, ঠিক আছে নাম্বারটা ফোন নাম্বার দিছে, এটা সত্যই এমন নাম একটা নাম্বার দিছে, এটা সত্যই আসিফ আকবরের নাম্বার। এখন আমি ফোন দিই আর কেউ ফোন রিসিভ করে না, তার মানে আমার কাছে আরও জিনিসটা ক্লিয়ার হইলো যে না এটা আসিফ আকবরই। তো ফোন যেহেতু ধরতেছে না তার মানে উনি। এরপরে আরেকটা নাম্বারে আমি ফোন দিলাম, দেখি যে ফোন সেটা হলো যে রাজেশ দা ব্যবহার করে, শুরু করে রাজেশ দা অনেক জনপ্রিয় গান আছে। তো যাই হোক রাজেশ দার সাথে কথা, রাজেশ দার ফ্রেন্ডে খেয়ে নাম্বার দিয়ে দিচ্ছে, মানে হরিবল অবস্থা। যেগুলো নাম্বার অ্যালবামে ছাড়া হয়েছিল ওই সময়, যে ওই সময় কি হইতো 8-10টা 5টা গ্রাম মিলে একটা লোকের কাছে ফোন ছিল, 5 সালের ঘটনা 4 সালের ঘটনা যদি বিচার করি, বা একটা গ্রামে একটা ফোন আছে, 2টা ফোন আছে, এর ভিতরে একটা হলো ইন্টারন্যাশনাল আইএসডি ফোন প্যাক্স গ্রামীণ ফোনের ওই যে পল্লী ফোন যেটা ছিল নাম এটা, আর হলো 1-2 জন ভিআইপি পার্সন, তাদের ছেলে আমেরিকায় থাকে বা হলো যে দেখা যায় বা কোনো একটা ভালো ইয়েতে থাকে বা সরকারি বড় চাকরিজীবী, এরকম তাদের কাছে 1-2টা ফোন তখন কেবল আসা শুরু হইলো। তো ওই সময় তো আপনার ওই সময়গুলাতে অ্যালবামে ফোন নাম্বার দিয়ে সেই অ্যালবাম রিলিজ করলে অনেক বেশি ফোন আসতো না, কিন্তু সহ্য করার মতো ছিল। তারপরে তারা আসলে ওই ফোনগুলো আর ব্যবহার করতে পারে না। এই ফোনের যখন কোয়ান্টিটি বাড়ছে, অ্যালবাম থেকে যখন প্রচুর ফোন যাওয়া শুরু হয়েছে, তখন আলটিমেটলি নাম্বার তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, না হলে ট্রান্সফার করে সেকেন্ড হ্যান্ড করে দিতে বাধ্য হয়েছে। তো আমি আসলে ফোনও দিই না তাকে ওইভাবে। একদম মানে জেনুইন যে নাম্বারটা, যেটাই আসলে আসিফ আকবরের কাছে ছিল, ঠিক এই নাম্বারটা আমি যখন আমার হাতে আসলো, হ্যাঁ আমি ফোন দিলাম। এটা আরও 1-2 বছর আগে। এই যে ফেক লোকের সাথে কথা বললাম, বলে যে আমি বুঝলাম সে তো আসলে অনলাইনে কোনো কিছু ব্যবহার করে না। আমি যখন এই ফোনে তাকে ফোন দিলাম, আজও আমার কাছে সেই রেকর্ডিং সংরক্ষিত আছে আসিফ আকবরের সাথে। ওই সময় আমি যে ফোন দিয়ে কথা বলছি, কথা বলতে বলতে ওই জাভা ফোনেই আপনার AMR ফরম্যাটের একটা রেকর্ডিং মুড অন করে দেওয়া যাইতো, তখন 2 পক্ষের কথাই রেকর্ড হইতো। আমি এটা যদি বলতে পারেন অপরাধ, কাউকে না জেনে তার ফোনে কথা রেকর্ড করা, এটা আসলে অনেক পরে বুঝছি যে এটা আসলে অপরাধ বা এটা ঠিক না, অনুচিত। কিন্তু আসিফ আকবরের সাথে আমি কথা বলাকালীন দ্রুত কয়েক সেকেন্ডের মিলিসেকেন্ডের ভিতরে আমি রেকর্ডিংটা অন করে দিই। উদ্দেশ্য হলো তার সাথে বলা জীবনের প্রথম ফোনের কনভারসেশনের কথাটা আমার কাছে থাকতে হবে সংরক্ষিত, এবং এটা আজও আমার কাছে আমার 2-3টা স্টোরেজে সংরক্ষিত আছে। মানে ওইটা একটা অন্যরকম। সে সময় আমি তাকে বললাম যে আপনাকে তো আমি ফেসবুকে একটা অ্যাকাউন্টে, কিসের ফেসবুক, মানে সে ফেসবুক বুঝে না, আকাশ থেকে পড়ছে এসব কি, আমি এসব বুঝি না, এসব আমি বুঝি না। ওই নাম্বারটা আমি এইভাবে বিভিন্ন রিসোর্স ঘুরে ঘুরে আমি পেয়েছি নাম্বারগুলো। তো সেখান থেকেই আমি মূলত নাম্বার তো 4-5টা বিভিন্ন নাম্বার। তো এর ভিতরে একটা নাম্বার দেখা গেছে যে এটা একটু ছড়াইছে, 2-4 জন আমাদের ফ্যানদের ভিতরে অনেকে আমার আগেই আসিফ আকবরের সাথে ফোনে কথা বলে ফেলেছে। তো তার কাছে একটা নাম্বার রয়ে গেছে, সেই নাম্বার আমি নিছি, ট্রাই করেছি, হয় নাই, আরেকটা নাম্বার। আলটিমেটলি তার সাথে আমার কথা বলার উদ্দেশ্য ছিল, আমি যে এই যে ফেক আইডির সাথে কথা বলে আমার ইমোশনে আমি একটা কষ্ট পাইলাম যে আমি আসলে প্রতারকের সাথে কথা বলছি ফেক আইডিতে। হ্যাঁ, সে আমার সাথে মেসেজিংয়ে চ্যাট করছে আসিফ আকবর সেজে। হ্যাঁ, এই যে আমি একটা মানসিকভাবে একটা হইলাম, মানে কষ্ট পাইলাম যে শালা আমি আমার পছন্দের মানুষকে মনে করে আমি এমন একটা লোকের সাথে কথা বলছি, সে আসলে ফ্রড। তো আমি যখন আসিফ আকবরের সাথে কথা কই, তখন সে সম্ভবত বাসাতেই ছিল, বাইরে ফোন দিলাম, রিসিভ করলো। ওই সেই মানে দারাজ কণ্ঠের যে কথা, আপনি বিভিন্ন যে আপনি যার কথা শুনে তার ভক্ত, আপনি যেমন গান শুনে ভক্ত না, ওই কথা শুনে ভক্ত না, আমি তার ভক্ত না, মানে তার মানে অ্যাপ্রিশিয়েট করি আর কি, তার কথাবার্তাকে স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার আছে। তো এই যে ওই স্টাইলেই উনি আমার সাথে ফোনে কথা বলছেন। হ্যাঁ, কে বলছেন? আমি সালাম দিয়ে বললাম যে আমার নাম এই ইলিয়াস আহমেদ। আমি
তো আমি আসলে মানে জানতে চাচ্ছি যে ফেসবুকে আসলে আপনি আছেন কি না। আমি আসলে এরকম একজনের সাথে কথা বলছি, সে নিজেকে আসিফ আকবর পরিচয় দিচ্ছে। তো আমি আসলে বিষয়টা নিয়ে কষ্ট পেয়েছি। তো লাস্টলি অনেকভাবে ঘুরে ফিরে আমি আপনার ফোন নাম্বারটা হাতে পেয়েছি। তো এই কারণে ফোন দিয়েছি। আপনি আসলে আপনার কোনো ফেসবুকে অ্যাকাউন্ট আছে? না না না, ফেসবুক আমি এসব কিচ্ছু বুঝি না, আমার কোনো ফেসবুকে অ্যাকাউন্ট না, আমি এসব কিচ্ছু বুঝি না। তো আমি বললাম যে আমি একটা পেজ অপারেটিং করতেছি, যেই পেজটা থেকেও আসলে একটা সময় মানে ধরেন বিভিন্ন মানুষের সাথে মানে উল্টাপাল্টা কনভারসেশন করা হয়েছে বা ইয়ে করা হয়েছে, এরকম হয়েছে যে মানে এটা একটা অন্যরকম ব্যবস্থা। মানে আসিফ আকবর সেজে আসিফ আকবরের অ্যাকাউন্ট থেকে আসিফ আকবর হিসেবে অনেকের সাথে কথা বলা, এটা ওই সময় একটা অন্যরকম আন্দোলন। এটা আরেক ধরনের ধরেন দুষ্টু প্রকৃতির লোকদের কাজ ছিল। সেও মজা পাইতো যে আমি আসিফ আকবর, হ্যাঁ, এভাবে ফেক আইডি দেওয়া। তো আমি তাকে বললাম যে আমি রিসেন্ট একটা পেজ অপারেটিং করতেছি, তো আমি চাই না যে আমার মতো কোনো ভক্ত তার আসলে ইমোশনালি সে মানে কষ্ট পাক আর কি, যে তার আবেগের জায়গাটায় সে কষ্ট পাক। আমি কষ্ট পাইছি, তো আমি এটা করতেছি আর কি। আশা করি মানে আপনার কোনো আসলে আমি এসব কিছু বুঝি না, আপনি আপনার মতো যা পারেন করেন, ঠিক আছে। এরকম বেশ কিছু কথা বলছে, সব কথা আমার মুখস্থ নাই, 2-3 মানে কয়েক মিনিট মতো আমার কথা হয়েছে, সেই রেকর্ডিংটা আমার আছে। তো এখন ওই কথার পরে আমি তো যার পরে নাই খুশি, মানে তার অ্যাকাউন্ট নাই, এই জিনিসটা আগে মার্কেটে প্রচার করতে হবে ব্যাপকভাবে। তার কোনো অ্যাকাউন্ট নাই, এই যে এতগুলো অ্যাকাউন্ট নিজেকে আসিফ আকবর বলে ভার্চুয়ালি পরিচয় দিচ্ছে, বিভিন্ন মেয়েদের সাথে উল্টাপাল্টা চ্যাটিং করতেছে, বা এমন হয়েছে প্রেমের প্রস্তাব দিয়েছে আসিফ আকবরের পক্ষ থেকে ফেক অ্যাকাউন্ট থেকে, অহরহ ঘটনা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার আবার পছন্দ হইতো না। আজি ভাই, একটা মানুষের অ্যাকাউন্ট নাই, তার নাম নিয়ে তার অ্যাকাউন্ট দিয়ে আরেকজন মানুষ কেন মানে আরেকজনের সাথে প্রতারণা করবে? আমি এটা মানে আমি মানতেই পারতাম না। তো ওই জায়গাটা থেকেই মূলত আমার এরকম হয়েছে যে আমি এমন একটা জায়গায় মানে করব ভার্চুয়ালি, যেখানে আসলে কেউ কখনো প্রতারিত হবে না। তো এইখান থেকেই একটা পেজ ছিল, শুধু ক্যাপিটাল লেটারে আসিফ লেখা, অল্প কিছু ফ্যান ছিল, ধরেন 700-800-900 ফ্যান ছিল এরকম ওই পেজে লাইক দেওয়া। সেই সময়ের কথা বলতেছি 2010। তো এই পেজটা কে চালায়? এই পেজে মেসেজ করলাম, এই পেজে মেসেজের রিপ্লাই, কমেন্টসের রিপ্লাই, তারপরে দেখলাম এইটার অ্যাডমিন অমুক ছেলেটা একটা ছেলে, আবদার আবু নামে একটা ছেলে ছিল এই পেজের অ্যাডমিন আর কি, ক্রিয়েটর, সে পেজটা ক্রিয়েট করছে। তো দেখলাম যে তাকে আমি বললাম যে আপনারা পেজে যে কর্মকাণ্ড চালান, এই কর্মকাণ্ডের সাথে আমিও নিজেকে যুক্ত করতে চাই অ্যাডমিন হিসেবে। হ্যাঁ, আমারও অ্যাক্টিভিটি ছিল অনেক ওই সময়, মানে ভার্চুয়ালি আপনি বোঝেন। ওই সময় 10 সালে ওই সময় আমি 35,000 টাকা দিয়ে একটা পিসি কিনছি শুধুমাত্র আসিফ আকবরের ভার্চুয়াল বিষয় মনিটরিং করার জন্য। এটা তখন আসিফ আকবরের ফ্যামিলি কেউই জানতো না, জানতো শুধু একটাই ছেলে, কাউসার হোসেন সোহাগ। সে আমার ফেসবুকের এই মানে প্রথম সে হেল্পার, সে আসিফ আকবর কেন্দ্রিক এই বিষয়গুলোতে সে আমার কিছুদিন আগে থেকে ইনভলভ। সে আমাকে বললো যে না, এগুলো সব মানে এইরকম ফেক টেক বা এই যে মানে তার মাধ্যমেই মূলত মানে আমার হলো আরেকটা অ্যাকাউন্ট ওপেন করা, এবং আসিফ আকবরকে নিয়ে ভার্চুয়ালি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই জায়গাগুলোতে আলাদা একটা মানে ক্রিয়েট করতে হবে, যেটাতে আসলে অন্য কেউ আসলে কখনো প্রতারিত হবে না। এই জায়গাটা থেকে আমি ওই পেজের অ্যাডমিনশিপে মানে ঢুকে দেখলাম অ্যাডমিনশিপের ভিতরে কোন্দল চলে। আচ্ছা, 4-5 জন আছে, তো অনেক ব্যাপার আছে, মেয়েলি ব্যাপার আছে। দেখা গেছে যে অ্যাডমিন ভাই আমার প্রেমের প্রস্তাব দিয়ে বসছে আরেকটা মেয়ে অ্যাডমিন রে, এইসব নানান ধরনের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, দেখা গেছে এখানে এমন কিছু ব্যাপার আছে যেটা আসলে বলা উচিত না, তারপরেও আমি বলি। দেখা গেছে যে এরকম মানে ফ্লেক্সি লোডে টাকা পয়সাও দিতে হয় অ্যাডমিন, এইরকম একটা ব্যাপার। তো আমি দেখলাম যে না, এইখানেও একটা ঝামেলা আছে। দেন আমি কি করলাম, আমার যেহেতু উদ্দেশ্য সৎ, আমি ওই পেজের যত অ্যাডমিন আছে সবগুলোকে আমি রিমুভ করে দিয়ে পেজ আমার নিয়ন্ত্রণে নিয়ে নিলাম পুরোটাই। এবং ওইরকম পেজ ক্রিয়েট করা কিন্তু প্রতি 2 মিনিটে একটা করে পেজ ক্রিয়েট করা যায়, বাট একটা পেজকে টোটালি মানে আপনার চালায়ে কন্টিনিউয়াসলি পোস্ট আপডেট করে রিচ ঠিক রাখা, মানুষের কাছে এর সঠিক মেসেজ পৌঁছে দেওয়া, এগুলো কিন্তু হিউজ একটা মানে টাইমের ব্যাপার ছিল। এবং এটা তোমাকে কেউ পেও করতেছে না। না, আমি 35,000 টাকা আমি পিসি কিনছি শুধুমাত্র এই অনলাইন এই পেজ মনিটরিং করার জন্য, পেজ চালানোর জন্য। আমার কোনো প্রয়োজন ছিল না পিসি কেনার ওই সময়, আমি কিনছিলাম শুধু এই কারণে। এবং এই টাকার ভিতরে প্রায় পুরো টাকায় আমার আব্বা দিয়েছিল,
আব্বা তখন ও কি বিজনেস করতো, জীবিত ছিল উনি। তো উনি এটা দিয়েছিল আর আমি কিছু দিয়েছিলাম, দিয়ে আমি কিনেছি যে উদ্দেশ্যে সেটা আমি আমার বাপকে বলি নাই। যেমন 19-23-এর নামকরণ নিয়ে যে ঘটনা, এরকম আমি আমার বাপকে বলি নাই আমি এই পিসিটা কি উদ্দেশ্যে কিনতেছি। হ্যাঁ, আমার বাপ জানে অন্য মানে সে আসলে তার পড়ালেখা বা আরও কোনো বা প্রয়োজনে গবেষণার কাজে বা কাজে, হ্যাঁ এই সব পারপাজে, কিন্তু আমি আসলে মেইন উদ্দেশ্য ছিল আসিফ আকবরের ভার্চুয়াল যে ব্যাপারটা পুরোটা আমি মনিটরিং করব এবং এটা নিয়ন্ত্রণে রাখবো এবং এখান থেকে কেউ কখনো প্রতারিত হবে না। এইটা যখন শুরু করলাম, তারপরে আমি দেখা গেল যে এটা এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। আমি যে ভাইয়ের সাথে কথা বলছি সম্ভবত এই বিষয়টা ভাবি বা কেউ আশেপাশে থেকে শুনছে, না শুনলেও কোনোভাবে অন্য কোনোভাবে তারা আমাকে মনিটর করছে দীর্ঘ সময়, 1-2 বছর আমাকে পর্যবেক্ষণ করছে, বিভিন্নভাবে মনিটরিং করছে, ভেরিফাই করছে যে এই ছেলের উদ্দেশ্য কী। সে এত মানে এই পেজকে কেন্দ্র করে বা ভার্চুয়ালি আসিফ আকবরকে পজিটিভলি রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে তার উদ্দেশ্য কী, সে কেন করতেছে। 2010 থেকে করতেছে, 10 থেকে। তো তারপরে মোটামুটি 2.5-3 বছর পর্যবেক্ষণের পরে 13 সালের দিকে মানে আসিফ আকবর আমাকে তার বাসায় ইনভাইট করে। এটার মূলত পুরো ইয়েটা হলো ভাবি, অবদান হলো ভাবি মূলত মানে সেই এই নেটওয়ার্ক দিয়ে আমাকে পর্যবেক্ষণ করছে 2.5-3 বছর, এবং সেইগুলো ভাই জানতো আর কি। আচ্ছা, আমি কিন্তু তার কাছে ওই ভয়েস ক্লিপে যে কয়েক মিনিট কথা বলেছি, এই কথা বলার বাইরে আসিফ ভাইয়ের সাথে আমার আর কোনো কমিউনিকেশন নেই। এবার একটু ক্রিটিক্যাল পয়েন্টে আসি, যে এই যে আসিফ আকবর গান গেয়ে সে তো লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে এবং মনে করো যে সে এটা তার ক্যারিয়ার, কিন্তু এই যে তুমি বা তোমরা তোমাদের জীবনের মূল্যবান সময়, এনার্জি তার পেছনে যে এত কিছু করে খরচ করো, বিনিময়ে তোমরা আসলে কি পাও? এটা আপনার ক্ষেত্রে ক্রিটিক্যাল হতে পারে, বাট আমার ক্ষেত্রে ইটস ভেরি সিম্পল। আমার কাছে মনে হয়েছে যে আমি আমার জীবনে ওই সময়ের আবেগ, আমার তো মনে হয় যে আসিফ আকবর যদি কোনো ক্রেজি ভক্তকে বলে যে 7 থেকে লাভ দাও, মোরাও দিতে 7 থেকে লাভও দিতে পারে, দিবে। হ্যাঁ দিবে, এরকম লোক মানে কেন, মানে তোমরা এরকম কেন করো সেটা একটু মানে বলো তো। আমার কাছে মানে আমার যে ব্যাপারটা মনে হয়েছে যে আপনি আমাকে যেহেতু বললেন, আমি আমার ব্যাপারটা যদি বলি, এটা হলো একটা নিখাত ভালোবাসা। এটা ওই মিউজিক থেকেই আসা, সঙ্গীত থেকেই আসা, মানে গান থেকেই আসা, মানে ওই যে গানের প্রতি যে অ্যাডিকশন, ওইটার কারণেই মূলত আসিফ আকবরের প্রতিও একটা মানে ভালোবাসা মানে তৈরি হয়ে যাওয়া আর কি। এর বাইরে আসলে তেমন কিছুই নেই আমার ক্ষেত্রে এইটাই, এবং আমার মনে হয় অনেকের ক্ষেত্রে এই জিনিসটা সেম। তোমার লাগ ভালো, এই জন্য হয়তো তুমি আসিফ আকবরের ওয়াইফের নজরে পড়ছিলা, কিন্তু এরকম তোমার মতো যদি আরো 100, 200, 300 লাখ আছে, এখনো হাজার আছে, তারা হয়তো কোনোদিন নজরেও পড়বে না, কিন্তু সে তো তার জীবনের এই বহু সময়, বহু এনার্জি এইটার পেছনে, না সবাই এটার পিছনে এইভাবে ব্যয় করছে, ব্যাপারটা এরকম না, কিন্তু যেটা করছে সেটা হলো, বা যেটা হয়েছে যে ধরো যে আমি যদি এখন আসিফ আকবরকে নিয়ে দু একটা নেগেটিভ কমেন্ট করি, হাই চান্স আছে আমি গালিগালাজ তো খাবোই, রাস্তায় দেখো মায়েরও খাইতে পারি। এটা মায়ের খাওয়ার মানে ইয়ে নাই, হয়তো আপনাকে বকাঝকা করতে পারে বা ইনবক্সে এসে আপনাকে উল্টাপাল্টা বকতে পারে। কারণ প্রীতম হাসানের কেস, যেটা আপনি প্রীতম আহমেদের যে কথাটা তখন বলছিলেন, প্রীতম আহমেদকে নিয়ে আমিও বিশাল একটা লেখা লিখছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা যে মানে ইয়েতে, তো আমি যে একটা স্ট্যাটাস লিখছিলাম প্রীতম আহমেদ কাছে, আমি মানে ব্যক্তি জীবনে আপনি সুখী না, আপনার অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু সেইটা যদি আপনি আরেকজনের উপরে ঝাড়েন তাহলে তো হবে না। এই ধরনের বেশ কিছু করে আমি একটা স্ট্যাটাস লিখছিলাম প্রীতম ভাইয়ের বিরুদ্ধে। উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন তখন, আমি ওনাকে ট্যাগ করে ওই স্ট্যাটাসটা লিখছি, এবং আমার স্ট্যাটাসটা পড়ার পরে উনি আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দেন, এবং পরের দিনে থানায়, গুলশান থানায় মানে ওই বেশ কয়েকজন ছেলেপেলে আছে উগ্র, যারা আর কি বেশি ওয়ার রিয়েক্ট করে। আমি তো মানে ওই রকম করি না, আমি লেখার মাধ্যমে বিভিন্ন ইতিহাস টেনে বুঝাই দিছি যে আসিফ আকবরকে কেন্দ্র করে অনেক গীতিকার তারা জনপ্রিয়তা পাইছে। এটা হলো আসিফ আকবরের গান লিখছে, এই কারণে লাখো কোটি আসিফ ভক্ত ওই গীতিকারকে ভালোবাসে। ব্যাপারটা কোন পর্যায়ের, তার আগ পর্যন্ত প্রীতম আহমেদকে আমরা কেউ চিনতাম না। আসিফ আকবরকে কেন্দ্র করে যখন এই গানগুলা জনপ্রিয়, বা আমার দুঃখ সারি সারি তোমার সুখ পিয়ার মন, এই টাইপের গানগুলা যখন প্রীতম আহমেদ করলো আসিফ আকবরের জন্য, বেশ কয়েকটা গান করছে, প্রায় সবগুলা মানে তুমুল জনপ্রিয়তা পাইছে। তো আমরা আসলে প্রীতম আহমেদকে চিনি হলো যে আসিফ আকবরের গীতিকার সুরকার হিসেবে,
এইখান থেকে আমরা তাকে ভালোবাসি, পছন্দ করি। তোমার প্রেমের পদ্ধতি সেটা কিন্তু আসিফ আকবরের গান লেখার পরের হিস্টোরি। পরে কিন্তু সে নিজেকে আসলে আলাদা করেও মানে শিল্পী হিসেবে বা গান গেয়ে নিজেকে করছে, এটা কিন্তু পরে। এবং এই সুবাদেই কিন্তু আমরা প্রীতম আহমেদকে ভালোবাসতাম। অলমোস্ট মানে আসিফ আকবরের ভক্তদের ভিতরে ম্যাক্সিমামই এই কারণেই প্রীতম আহমেদকে ভালোবাসে। এখন প্রীতম আহমেদ যদি আসিফ আকবরকে নিয়ে মানে নোংরামি করে বা হঠাৎ করে উল্টাপাল্টা মানে দেয়, মামলা করার বা আরেকজনকে দিয়ে আরেক পক্ষ দিয়ে মামলা করে একটা অবস্থা। হ্যাঁ, জেলে ছিল তো, জেলে যাওয়ার হিস্টোরি তো মানে ওই সময় কোর্টে মানে অফিস ছুটি নিয়ে টানা 2-3 দিন আমরা কোর্টেই ছিলাম বলা গেলে। কোর্টে তারপরে চালান করে সেদিন সব সামগ্রী নিয়ে একবারে ভিতরে গিয়ে পৌঁছায় দেওয়া। আমি মেন জেল গেট অতিক্রম করে একবার ভিতরে গিয়ে তার কাছে দেখা করে সব কিছু মানে দিয়ে আসছিলাম ওই সময় আর কি। তো যেটা বলতেছিলাম, প্রীতম ভাই কিন্তু এই জিনিসটা ওই সময় রং করছে, উনি বুঝে নাই। উনি আসলে মানে ওনার জায়গাতে ঠিক ছিল, উনি মনে করেন যে উনিই ঠিক। কিন্তু আসলে আমাদের সবার কাছে আসিফকে ভালোবাসার কারণে হয়তো আমরা মনে করতে পারি আমরা আসিফের না, এটা আসলে ওই সময়ের প্রেক্ষাপট এবং সব কিছু মিলে যেটা মনে হয়েছিল প্রীতম আহমেদেরই আসলে প্রবলেম। এবং প্রবলেম হওয়ার কারণেই কিন্তু এই যে প্রীতম আহমেদ এই দীর্ঘ সময় মামলা মোকদ্দমা, লাস্টে কিন্তু আসিফ ভাই মামলাটাই জিতে আসছে, বুঝতে পারছেন। এবং আমাদের নামে জিডি করছে প্রীতম গুলশান থানায়। কেন, মানে তুমি কি করছো? ওই যে আমরা ফেসবুকে পোস্ট দিয়ে তাকে হুমকি দিছি, হুমকি দামকি, সে মৃত্যু ভয়ে শঙ্কিত, ভীত সন্তুষ্ট অবস্থায় আছে, এই মর্মে থানায় জিডি করছিল। সে না বিদেশ থাকতো, এখন কি দেশে চলে আসছে? না, তখনই দেশে ছিল এবং তারপরে আস্তে আস্তে সে বাহিরে সেটেল হয়ে ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, তুমি প্রীতম আহমেদের রেফারেন্স যেহেতু দিলা, আমি কিন্তু আসিফ আকবরের যে বায়োগ্রাফিটা বের হয়েছিল ওই বায়োগ্রাফিটা পড়ছি। সো বায়োগ্রাফিতে প্রথম ভার্সনে যেটা অনলাইনে আসছিল সেখানে কিন্তু সে পান্থকানাইকে কোকেন আসক্ত, জেমসকে এরকম প্যাথেড্রিন বা এই ধরনের আসক্ত একটা কিছু বলে বিরাট বিতর্ক হয়েছিল। পরবর্তীতে সে যখন হয়েছে মানে বই মেলায় যখন রিলিজ হলো সেখানে সে একজন ড্রামার, একজন রকস্টার এইভাবে লিখছে। সো তুমি কি মনে করো মানে এই যে বায়োগ্রাফিতে সে জেমস বা পান্থকানাইকে নিয়ে যেটা লিখছে, হ্যাঁ মানে রকস্টারদের লাইফে এই ধরনের ড্রাগস থাকতে পারে এবং সে নিজেও তো নানা ধরনের ইয়ের সাথে জড়িতই। সো যেমন আমি যখন তোমার সাথে গেছিলাম তখন সেই দিনও তো সে অনেকগুলো বিয়ার খাইতেছিল। তো আমি যেটা বলতে চাই যে এই যে সে জেমস বা পান্থকানাইকে নিয়ে যে প্যাথেড্রিন বা কোকেনের কথা লিখছিল, এটা কি সে ঠিক করছিল? তোমার কি মনে হয়? আমি এক বাক্যে বলবো যে এটা ঠিক হয় না আর কি, স্পেসিফিক এভাবে মেনশন করে বলা ঠিক হয় না। কারণ আমার মনে হয় যে বাংলাদেশের মিউজিক সেক্টরে ম্যাক্সিমাম এই টাইপের রকস্টাররাই এই ধরনের মানে এর সাথে মানে আসলে কেউ হার্ড, কেউ সফট, কেউ মানে এইরকম ড্রাগের তো বিভিন্ন ধরনের ইয়ে আছে, তাই না? আসলে এক একজন এক একটাতে নির্ভরশীল হয়ে পড়ছে এরকম আর কি। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এটা সরাসরি স্পেসিফিক নাম মেনশন করে বা ঘুরায় পেঁচায় বলাও উচিত হয় না আর কি। পরে বইতে চেঞ্জ করে এরকম ড্রামার এবং রকস্টার লিখছে, এটা আমি দেখছি, জানি। ওকে, সো সে আসলে এটা কেন করছিল? মানে সে তো এমনিতেই যথেষ্ট জনপ্রিয়, তাকে তো এমনিতেই অনেক মানুষ চেনে। এইসব কন্ট্রোভার্সি তৈরি করে আসলে সে কি স্ট্রেট ফরওয়ার্ড এটা বোঝানোর জন্য নাকি কন্ট্রোভার্সি তৈরি করে আলোচনায় থাকতে চাইছিল? ঠিক কি কারণ থাকতে পারলো তোমার মনে হয়? আমার কেন জানি মনে হয়েছে যে আলোচনায় থাকার বিষয়টা মানে এখানে মুখ্য না। আচ্ছা, স্ট্রেট ফরওয়ার্ড থেকেই আপনি আসলে যেদিন অফিসে গিয়েছিলেন আসলে ওই ওনার যে মানে আড্ডার টেবিল, বাংলাদেশের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এই টেবিলে। মিউজিক, চলচ্চিত্র, ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সব বিষয় নিয়ে ওখানে সব সময় আলোচনা হয় এবং বাংলাদেশের ম্যাক্সিমাম সেলিব্রিটি তারও ওই জায়গায় যায়, বিভিন্ন ধরনের সেলিব্রিটি। এটা একটা শুধুমাত্র মিউজিকেরই না, মিউজিকের তো আছেই, এর বাইরে চলচ্চিত্র থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম সেলিব্রিটি তার ওখানে মানে অনেক সময় আড্ডা দেয়। এটা শিপ মানে কেউ গেছে এক সপ্তাহ, আরেক সপ্তাহে যায় নাই, আরেকজন গেছে কন্টিনিউ, হ্যাঁ এটা কন্টিনিউয়াসলি ওখানে আড্ডা দেয়। তাদের এটা একটা আড্ডাখানা আর কি, অফিস প্লাস আড্ডাখানা। তো তাদের কার্যক্রমই মূলত এই আড্ডাটা শুরুই হয় সন্ধ্যার পর থেকে সারা রাত, ঠিক আছে? তো এই জায়গাটায় আপনার হলো যে সবাই আসে, সব ধরনের সেলিব্রিটিরাই আসে। তো যে
এখানে আলাদা করে আসিফ আকবরকে আসলে আলোচনায় আসার জন্য মানে ইয়ে করতে হবে, এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। এবং তিনি যে পরিমাণ স্ট্রেট কাট, হ্যাঁ, সেটা আপনি 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 নিজেও প্রত্যক্ষ করছেন, বা আপনি এই কারণেই মূলত তাকে আপনার ভালো লাগছে বলছেন। ঠিক এই ব্যাপারটাই তার সব কিছুর ভিতরেই ঘটে, প্রত্যেকটার ভিতরেই তার স্ট্রেট কাট একটা ইয়ে থাকবে। আচ্ছা, তার বইয়ের ভেতরেও তো দেখা গেছে যে সে শিল্পী নাসিরকে নিয়ে তার ইস্যু, তারপরে হচ্ছে ইথুন বাবুর সাথে তার সমস্যা, তারপরে গায়ক আগুনকে নিয়ে সে নানা ধরনের কমেন্ট করছে। সো আমার কথা হচ্ছে যে বইতে এইভাবে সরাসরি যে এটা আমি বলি, এটার একটা মানে একদম সোজা কথায় যেটা আমি জানি, যে বক্তব্যটা আমি মানে তার কাছ থেকেও নিয়েছি, এটা আমার কাছে স্পেশালি মনে রাখছি, যে এটা হলো তার কথা হলো বায়োগ্রাফি হবে বায়োগ্রাফির মতো। এখানে আসলে চুরি চারটামি কইরা জীবনের পুরো একটা পার্ট হাইড করে রেখে মানুষ এখানে সবসময় এমন এমন ভালো কথা লেখে যেটা আসলে মানে না, কিন্তু বায়োগ্রাফি হইতে হবে যে লুকায়িত এবং প্রকাশিত উভয় পার্টি মানে এখানে ইয়ে থাকবে, পরিস্ফুটিত হবে এবং সবাই জানবে সব কিছু এভরিথিং। এবং সে যে আপনি যে কথা বললেন যে রক স্টাররা সবাই এরকমই হয় কম বেশি, তাহলে সে কেন সেটা লিখলো, সেই জিনিসটা তার অফ দ্য রেকর্ড নামের একটা ভিডিওগ্রাফ আছে, গীতিকার রাজীব আহমেদ ভাই এটা করছিল আর কি, শ্যুট করছিল, রেকর্ড করছিল। এখানে সে কিন্তু ক্লিয়ার কাট বলছেই তার যে মানে মদের লাইসেন্স আছে, সেই জিনিসটা আসলে কন্টিনিউ বা এখন নাই, আগে ছিল, একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল। তো এই জিনিসগুলো কিন্তু সে নিজেই ক্লিয়ার করছে, দিবা খন্দকারের সাথে যে সম্পর্কের ব্যাপারটা। এটা আসলে একজনকে তো সে বিয়ে করারই কাছাকাছি চলে গেছিল, এটাও তার বইতে ছিল। একটা মেয়ের কথা জানা, হ্যাঁ ছিল, এটা তো অন্য নামে সে করছে। এটা মানুষের জীবনে, চলমান জীবনে অনেক কিছুই ঘটে, তো সেটা সে তার কোনো পার্ট মানে সে ওইভাবে হাইড করতে চায় নাই, মানে বায়োগ্রাফি হইতে হবে বায়োগ্রাফির মতো। এখানে আসলে হাইড করার কোনো কিছু থাকবে না, সব কিছু প্রকাশিত। বায়োগ্রাফি হবে এরকম, এই থিম থেকেই মূলত, থিঙ্কিং থেকেই মূলত উনিটা জিনিসটা হলো এইভাবে করছে। ওকে, সো তুমি আমাকে মানে বিরতিতে যেটা বলতেছিলা যে আসিফ আকবরের সাথে দেখা করার, ভক্তদের যে দেখা করার বিষয়টা, এই দেখা করার বিষয়টা নিয়ে তোমার কি যেন বক্তব্য আছে? মানে তুমি দেখা করার বিষয়ে কি বলতে চাও? ভক্তরা যখন আসিফ আকবরের সাথে মিট আপ করে, ওইটা নিয়ে তোমার একটা বক্তব্য ছিল বলবো। হ্যাঁ, এটা হলো যে এরকম যে আপনি বলতেছিলেন যে এই যে লাখ লাখ ভক্তের আকুতি দেখা করতে চাইবার আসিফ আকবরের সাথে একটা ছবি তুলে বা সেটা মানে সংরক্ষণ করা বা ফেসবুকে স্ট্যাটাস আকারে দেওয়ার যে ব্যাপারটা বা দিতে চাইবার যে একটা ইচ্ছা শক্তি, এরকম হাজার হাজার ভক্ত আছে। আমি ধরেন যে লাস্ট 5-6 বছর মানে নতুন কোনো ভক্তদের সাথে আমার নতুন করে মানে সম্পর্ক তৈরি করা, আমি এটা ভয় পাই। সেটা হলো কি, আসিফ আকবর ভক্তদের সাথে প্রথম মিট আপ করলেই ধরেন 1-2টা হাই হ্যালো ভালো মন্দ কথা বলবে, তারপরের যে উদ্দেশ্যটা সেটা আস্তে করে সে প্রকাশ করে দিবে যে ভাইয়ের সাথে আমি দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দেন। জাস্ট এই জিনিসটায় আমাকে রেস্ট্রিকশন দেওয়া আছে আরও হলো 1 দশক আগে। তো এইসব এইসব ফ্যান্স ক্লাব এইসব জিনিসগুলা তুমি একটু ইনভলভমেন্ট কমাও, ঠিক আছে? মানে তোমার ক্যারিয়ার আছে, ব্যাপারটা এরকম, তোমার যে ক্যারিয়ার আছে, তোমার যে একটা ফোকাস আছে, এই জিনিসগুলোতে তুমি ইনভলভমেন্ট এত বেশি কাজে, সিলি কাজে তুমি করো না, জড়িত হইও না। আজ একে কালোকে নিয়ে আসার ব্যাপারটা, মানে আমি বেশ কয়েকজনকে মিট আপ করাইছি, তাদের মানে জীবনের আজন্ম লালিত স্বপ্ন যে আসিফ আকবরের সাথে একবার দেখা করবে, কথা বলবে, তার সাথে হ্যান্ডশেক করবে বা বুকে জড়ায় ধরবে, একটা ছবি তুলবে, মানে এই স্বপ্নটাই হাজার হাজার ভক্তদের ভিতরে। তো আসিফ আকবর যেটা হলো রিসেন্ট মানে আরও কয়েক বছর আগে থেকে যেটা করতেছে সেটা হলো যে একই ভক্ত বারবার তার সাথে দেখা করবে, আর আজন্ম লালিত স্বপ্ন নিয়ে মানে পড়ে থাকা একজন ভক্ত একটা ছবি তুলতে পারবে না, দেখা করতে পারবে না। এই জিনিসটা মানে তার ভিতরে আলাদা করে একটা মানে চিন্তার জগতে একটা প্রভাব ফেলছে, যে কারণে একই ভক্তকে তিনি বারবার তার কাছে দেখা দেওয়ার ব্যাপারে মোটামুটি অনীহা দেখাই, মানে হ্যাঁ, এইটাতে এখন উনি মোটামুটি বেশি হয়ে গেছে, মানে অভ্যস্ত হয়ে যাচ্ছে আর কি। ওকে, সো তখন যে প্রশ্ন জিজ্ঞেস করতেছিলাম সেটা তো আসলে কমপ্লিট হলো না, যে এই যে তোমরা তোমাদের জীবনের এত সময় এনার্জি খরচ করো আসিফ আকবরের জন্য, মানে
এতে তোমরা এই ধরো আসিফ আকবরের সাথে দেখা হইলো, এতে কি হয় আসলে, মানে দেখা না হইলে কি হইতো, মানে একদম একজন মানুষের আজন্ম লাগাতে স্বপ্ন কেন হবে যে একজন, ধরো যাক আসিফ আকবরের বদলে সেটা জেমস হোক বা সাকিব আল হাসান হোক, আছে তাদেরও ফ্যান বেজ আছে। সেটাই বলতেছি, মানে একজন মানুষের আজন্ম লালিত স্বপ্ন কেন এটা হবে, এটা ধরা যাক যে জেমসের সাথে বা আসিফ আকবরের সাথে দেখা হবে, এরকম তো হাজার হাজার মানুষ দেখা করেই, সে তো আর তাকে আলাদাভাবে মনে রাখবে না। এটা কি আসলে কোথাও নিজের ডিগনিটি আসলে হয় না, মানে ডিগনিটি কোথাও ক্ষতিগ্রস্ত হয় না এরকম আরেকজনের? আপনি যদি আসলে ক্ষতিগ্রস্ত বলেন তাহলে মানে ডিগনিটিতে আঘাত লাগে না ব্যাপারটা, আমি বোঝার চেষ্টা করতেছি আসলে, মানে আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট কমেন্ট করতেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আমার জীবনের সবচাইতে ভ্যালুয়েবল এবং প্রোডাক্টিভ টাইমের একটা বিশাল অংশ, মানে শুধুমাত্র এই প্ল্যাটফর্মটা একটা মানে স্টেবল পজিশনে নেওয়ার জন্য যা যা করণীয় দরকার, এবং এটা আমি করছি মানে সবচাইতে ভ্যালুয়েবল এবং প্রোডাক্টিভ টাইম ব্যয় করে। এটা আমার কাছে মানে তখনও মনে হয়েছে, এখনও মনে হইতেছে, কিন্তু এর পুরোটাই হলো একটা ভালোবাসা থেকে। সবাই ধরেন সব কিছু করতে পারবে, ভালোবাসা না নেশা, মানে ধরো ইয়াবা বা গাজার নেশার মতো এই আসিফ একটা নেশা। আমি বলি আপনাকে আগেই বলেছি যে মিউজিক আমার কাছে মানে একটা ড্রাগের মতো। মানুষ অনেকেই কোকেন, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা অ্যাডিক্টেড হয়। আমি আসলে এই সবের কোনোতেই অ্যাডিক্টেড না। অনেকে নারীতে আসক্ত হয়, বিভিন্ন ধরনের নেশা থাকে। আমি আসলে এর কোনোটাতেই অ্যাডিক্টেড না। আমার অ্যাডিকশনে ছিল মিউজিক। আর এর ভিতরে সবচাইতে বেশি যে মানে কণ্ঠটা আমাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে সেটা হলো আসিফ আকবর। হ্যাঁ, সেটা বুঝলাম। তো এইখান থেকে আরেকজন হয়তো জেমস, আরেকজনের হ্যাঁ এইভাবে আরেকজনের সাকিব আল হাসান। হ্যাঁ, আমি যেটা বোঝার চেষ্টা করতেছিলাম যে ইয়াবা বা মদের মতো, গাজার মতো এই আসিফ, জেমস, সাকিব আল হাসান এগুলোকে একটা নেশা। আসলে ওই নেশার ঘরে আসলে কি করতেছে না করতেছে বোঝে না। না ঠিক সেই না, ঠিক এইরকম মানে এতটা মাতাল বা এতটা মানে পাগল আমি ছিলামও না। কিন্তু আমি দেখছি, আমি এগুলো সব প্রত্যক্ষ করছি, এবং এগুলো বহুজন আমার ফ্রেন্ড লিস্টেও আছে এখনো। আমি এগুলার খুব কাছে থেকে পর্যবেক্ষণ করছি। এগুলাকে নিয়ে একটা কমিউনিটি, আসিফ আকবর ফ্যান ক্লাব যে কমিউনিটি গড়ে উঠছে, যেখানে হাজার হাজার শত শত ফ্যানরা তাদের টাকা পয়সা ডোনেট করছে। আমরা ফাউন্ডেশনের মানে আসিফ আকবর ফ্যান ক্লাব থেকে মানে দান খয়রাত করা, যে বিভিন্ন চ্যারিটি, যে আপনার হলো যে শীত বস্ত্র বিতরণ করা, এসব কাজগুলো করতাম। সেখানেও আমরা এই পাগলামিটা দেখছি। দেখা গেছে এমন হয়েছে আপনার মধ্যপ্রাচ্য থেকে টিকিট কাইটা বাংলাদেশে আসছে শুধুমাত্র আসিফ আকবরের কনসার্ট দেখবে। এই জন্য যায়, কিন্তু তার বাংলাদেশ মানে তার এটাও মিস করা যাবে না, সে চলে আসছে টিকিট কেটে। এমন হয়েছে ঢাকা ফয়েজ লেগে কনসার্ট, চিরাং ফয়েজ লেগের কনসার্ট, ঢাকা থেকে মনে করেন যে বাই এয়ারে চলে গেছে, সময় শর্টকাট, তারা কনসার্ট এটা উপস্থিত হইতে হইব, এই টাইমের ভিতরে দেখতে হইব, এরকম হয়েছে। এমন হয়েছে চিরাংয়ের ফেনীর একজন ফ্যান আছে শহীদ ভাই, দেখা যাচ্ছে সে কন্টিনিউয়াসলি ঢাকার ভিতরে কোনো কনসার্ট হইলেই, ফয়েজ লেক, ফ্যান্টাসি কিংডম, দেখা যাচ্ছে সে বাই এয়ারে চলে আসছে, তার কনসার্ট তাকে দেখতেই হবে। এই যে একটা পাগলামি, এটা আসলে নিখাত ভালোবাসা থেকেই। আপনার এখানে অন্য কিছু আসলে আপনি ভালোবাসা তো সাধারণত পরিচিত মানুষের মধ্যে হয়। ধরা যাক তুমি তোমার বোনকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো, ওয়াইফকে ভালোবাসো, যেখানে একটা এক্সচেঞ্জ হয়, এটা তোমার চেনেও না, আপনি আসলে ভালোবাসা হয়, আপনি একতরফা ভালোবাসার ব্যাপারটা বোঝেন নাই। হ্যাঁ, এটা একটা ওয়ান সাইড লাভ। কিন্তু যে আমার আসলে এখানে পাওয়ার কিছু নাই, আমি আসলে কোনো পাওয়ার আশা আকাঙ্ক্ষা করি না, কিন্তু আমি ভালোবাসি তাকে। সেটা বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা কেন করো তোমরা, কেন আশা করো না? এবং এটা করতে গিয়ে যে এই যে তোমাদের এই জীবনের এত মূল্যবান সময়গুলো খরচ হয়ে যায়, তোমরা তো ক্ষতিগ্রস্ত হও কম বেশি। আচ্ছা, ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটা ধরেন যে ক্ষতিগ্রস্ত মানে অনেকেই অনেকভাবে হয়েছে, কিন্তু ওই যে আপনার সেলফ জাজমেন্টের যে ব্যাপারটা, আপনি নিজেকে যদি বিচার করার ক্ষমতা না থাকে তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না। ধরেন আমি জিনিসটা বুঝছি এখনও বুঝি, কিন্তু তারপরেও অনেক কিছু, ধরেন যে আমি জব করি, আমি একজন সিনিয়র প্রকৌশলী, আমি মেনটেন্যান্স ডিপার্টমেন্টে জব করি। তো ধরেন আমি আমার অফিস ম্যানেজ করি, আমি আমার বিজনেস ম্যানেজ করি, আমি আমার ফ্যামিলি ম্যানেজ করি, আমার বাবা মা নেই ফ্যামিলিতে, বউ বাচ্চা, এইটা ম্যানেজ করি। এরপরেও আমি কিন্তু চেষ্টা করি যে আমার ওই যে পিছনে ফেলে আসা যে সময়, একটা সময় কি ছিল জানেন, আমি অফিস করে বাসায় যেতাম 9টা-5টা অফিস। আমার টোটাল এই চাকরি জীবনের 14-15 বছর চাকরি জীবনের
মানে 90% 95% টাইমে আমি বিদেশি কোম্পানিতে জব করছি। এখন আমি জার্মান বেজ একটা কোম্পানিতে আছি। তো আমার অফিসটা ছিল 9টা 5টা, এর বাইরে খুব কম সময় আমাকে করতে হয়েছে। এরপরে বাসায় এসে যেটা করতাম, হয় এই ফ্যানদের ভিতরে অনেকের সাথে খুব ক্লোজ আন্ডারস্ট্যান্ডিং, পারিবারিক বন্ডিং হয়ে গেছে, তাদের ফ্যামিলিতে ওঠা বসা, খাওয়া দাওয়া, ইনভাইটেশন সব কিছু হইতেছে। দেখা গেছে হয়তো এরকম কোনো একটা বন্ধুর সাথে আড্ডা দিছি, না হলে বাসায় এসে ফেসবুকে নিজে হয়তো কিছু লেখি। আর এই যে পর্যবেক্ষক ছিলাম, যে 2-2.5 হাজার মানুষকে পর্যবেক্ষণ করতাম। এই যে বুয়েটের ফয়সাল শোভন বাইরে বললাম যে যিনি হলো যে একজন আন্তর্জাতিক বিশ্লেষক, আপনাকে যেমন পাইছি লেখক প্লাস গবেষক হিসাবে, আরও অনেক মানুষ ছিল এরকম। হ্যাঁ, এই মানুষগুলোকে ফলো করতাম, হিউজ টাইম ব্যয় হইতো, এইসব লেখা পড়তাম। আপনি কত বড় বড় লেখা লিখতেন, এই লেখা পড়তে তো অনেক সময় লাগতো। এগুলা পড়তাম, চিন্তা করতাম। আমি আসলে মানে যে গল্পের বইগুলো আছে, যে হুমায়ুন আহমেদ বা এইরকম হার্ড কপি পড়ছি জীবনে খুব কম। আমি যা পড়ছি এই ফেসবুকেই পড়ে পড়ে মানে এত পড়ছি যে আসলে আমার আসলে হার্ড কপি পড়ার সময় নেই এরকম। আমি বইমেলা থেকে একক বইমেলায় 5,000-7,000 টাকার বই কিনছি। এখনও সেই বইগুলা বস্তা বন্দি হয়ে মানে ভরাট হয়ে রয়েছে। আমি অনেক বই আমি খুলেও দেখতেও পারি নাই, এমন অনেক রাইটারের বই আছে আমার কাছে বইমেলা থেকে কিনা। লাস্ট যেটা হয়েছে, এখন আমি আর বই কিনি না, কারণ আমার পড়ার মতো কোনো সময় নেই। এত সময় পরে আসলে আলাদা করে কোনো বই পড়ে মানে আমার প্রয়োজনে মানে আমার শিক্ষার প্রয়োজনে যতটুকু প্রয়োজন, আমার জব ক্যারিয়ারের জন্য যতটুকু প্রয়োজন, আমার ধরেন কোনো সলভেন্সির জন্য আমার কিছু পড়তে হবে, এটা শুধু বাদ দিয়ে আমি কোনো গল্পের বইটা আলাদা করে পড়তে পারিনি এটা সময়। এই কারণে আমি বইমেলা থেকে আমি আর কোনো কিছু কিনিই না, যাই না। ওকে, তো তোমার তো বোধহয় 35+, তাই না বয়স? জি, আমি 37 রানিং হয়েছে আর কি। 37 রানিং। তো এখন তুমি যখন আসিফ আকবরের সাথে ঘনিষ্ঠ হও বা আসিফ আকবরের সাথে তুমি যখন মেলামেশা করো, এখন তো তোমার মধ্যে ওই ভক্তি ব্যাপারটা বোধহয় কাজ করে না, তুমি তখন কাইন্ড অফ পারিবারিক মেম্বার টাইপ হয়ে গেছো। হ্যাঁ, সো ভক্তরও কি আসলে একটা বয়স আছে? মানে এই 20, 22, 24, 25 পরে কি আর ভক্ত কারো থাকা সম্ভব? মানে যত মানুষ বয়স বাড়ে তত সে বাস্তবমুখী হয়, এবং সেক্ষেত্রে তার আসলে আমার কাছে আমার যেটা মনে হয়েছে, আমি আসলে আসিফ আকবরের ভক্ত হিসেবে এখন নাই। আপনি যেটা বললেন যে পারিবারিক আর হলো যে মানে তুমি ওনার ওয়াইফকে নিয়ে গেছো, ওয়াইফ আর ওনার বাচ্চাকে নিয়ে কোথায় গেছো? হ্যাঁ, একটা ফ্রেন্ডও ছিল টিপু ভাই। আমরা আসলে গেছি আলাদা করে, এবং আমরা কনসার্টের শুরুর দিকেও যাই নাই। মানে আসিফ আকবর গান গাবে, কনসার্টের প্রথমের দিকে থাকতে হবে, একটা অতিরিক্ত উত্তেজনা, এটা ধরেন 12 সাল 13 সাল 14 সাল এই সময়ের দিকে এটা কাজ করছে। কিন্তু এখন এটা মানে ওই রকম না, মানে থাকতে পারলেই হয়েছে, একটু শুনতে পারলেই হয়েছে যে গান গাইতেছে ভাই, ব্যাপারটা এরকম আর কি। ওই ক্রেজিনেসটা এটা বয়সের সাথে সাথে আমার মনে হয় আমার একার না, আমি যাদেরকে অতিরিক্ত উত্তেজিত দেখছি তাদের সবারই এটা মানে ম্যাক্সিমামের ভিতরে প্রশমিত হয়ে গেছে। এই যে কয়েকজন পাগলের কথা আপনি জিজ্ঞেস করলেন যে অতিরিক্ত তারা, মানে আমার চাইতে আমি তো না, আমি কিছুই না। আমি তো আপনাকে বলেছি যে আমি আসলে ফ্যান হিসাবে আমি কোনো লেভেলেই নাই আসিফ আকবরের। আমি যখন তাদেরকে দেখছি আমি আসলে তো সেই বললাম তো কিছু কিছু, তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারাও তো তাদের মতো লোককেও আমরা দেখছি, তারা এখন মনে করেন যে ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করছে, তারা এখন ভালো ভালো জব করতেছে, কেউ বিসিএস ক্যাডার, কেউ পুলিশ ক্যাডার, কেউ বিদেশে ধরেন যে উচ্চতর বা স্টাডি করতেছে, কেউ পিএইচডি করতেছে। মানে তাদের ওই ক্রেজিনেস আর একটুও নেই, তারা একদম মানে থমকে গেছে পুরোপুরি। আমিও মানসিকভাবে অনেকটাই থমকে গেছি। এখন আমার যতটুকু অ্যাক্টিভিটি এটা আসলে পারিবারিক মানে ব্যাপারটার ওপরে, মানে তাদের ফ্যামিলিগতভাবে তার সাথে আমার যে একটা বন্ডিং তৈরি হয়েছে সেইটারই হলো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেটার আউট। ওকে, একটু অপ্রিয় জায়গায় বলি যে আসিফ আকবর যখন জেলে গেল তখন যদি প্রস্তাব দেওয়া হতো যে আসিফ আকবরকে জেলে নিব না, বিনিময়ে তুমি 5 বছর তার হয়ে জেল খাটা দাও, তুমি কি সেটা করতা? বা তোমার জানার মতো এরকম কি অনেক মানুষ আছে যারা এই প্রস্তাব 100% অনেক আছে। ওই সময় যদি আমাকে বলা হতো যে এটা করবা কিনা, আমি মানে আমার কাছে মনে হয়েছে যে আমি ওই সময় রাজি হয়ে যেতাম। ওই সময়কার প্রেক্ষাপটটা এরকমই ছিল। ধরেন আমি আমার অফিস টফিস বাদ দিয়ে দিছি, আমি আমার বসরে বলে দিছি, আমার বসও জানে যে এটা আসিফ আকবরের মানে বিগ ফ্যান, মানে আসিফ আকবর ব্যাপারটা অন্যরকম, আমার বসও জানে,
আমার যে ম্যানেজার, সেও ব্যাপারটা জানে। এবং সে যখন জানছে বা এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে সে যখন দেখছে জিনিসটা এরকম, সে নিজেই মানে পরের দিন সকালে আমার সাথে দেখা হয়েছে, ও তুমি ঘটনা তো ওইদিকে। আমি বললাম জি বস, আমি এখন বেরোবো। বলে ঠিক আছে তুমি যাও 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 যাও, কোনো চিন্তা করা লাগবে না, আমি দেখবো না সব, ঠিক আছে। আমার জোন, আমার এরিয়া কিভাবে চলবে এটা দেখা গেছে আমার বসেই ম্যানেজ করছে, কারণ উনি জানতো। এই জন্য উনি আমাকে 2-3 দিন 4 দিন পর্যন্ত কিছু বলে না। আমি আমার মতো করে এই সময়গুলা দেখা গেছে যে কোর্টে গেছি, বাসায় যাওয়ার সময় পাই না, অনেক রাত হয়েছে। ওখান থেকে দেখা গেছে যে সাবেক জেল সুপারের অফিসে গেছি এরকম, তারপরে তার ইয়েতে গেছি, হ্যাঁ, মানে এরকম ছোটাছুটি করছি আর কি, যতটুকু পারছি আর কি, মানে ততটুকু আমার সাধ্যের ভিতরে ওই সময় করছি। আর আপনি যে বললেন যে 5 বছর জেল খাটা যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি ওই সময়টাতে আমার কোনো পিছু টান ছিল না। আমার বাবা মারা গেছে, আমার মা মনে হয় তখন জীবিত ছিল আর কি, মা জীবিত ছিল তখন। তো আমার আসলে এরকম কোনো পিছু টান ছিল না। এবং আমি কি তখন বাইকও চালাইতাম, বনানী পার হলে আমার 100cc গাড়ি 100-এ উঠে যাইতো, মানে মরে গেলে চলে গেলাম। আমার জীবনের প্রতি কোনো মায়া ছিল না, কোনো পিছু টান ছিল না তখন আসলে। মানে ওই ব্যাপারটা যদি চলে আসতো, আমি ডেফিনেটলি আমার মনে তখন রাজি হয়ে যেতাম, বাট এখন সম্ভব না। এখন মানে আসিফ আকবরের জন্য আমি 5 বছর জেল কাটবো, ইম্পসিবল। আমার সন্তানের মুখ 1 সপ্তাহ না দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। সে আমার শাশুড়ির সাথে ওইখানে থাকে, আমার ওয়াইফ জব করে, আমিও জব করি, তো আমরা আসলে ওইভাবে তাকে বেশি সময় দিতে পারি না। তো 1 সপ্তাহ পরে তার মুখ না দেখলে আমি অস্থির, আমার সব প্রোগ্রাম ক্যান্সেল। আমাকে বৃহস্পতিবারে আমার শ্বশুরবাড়ি থেকে ওকে রিসিভ করে আমার বাসায় নিয়ে আসতে হবে, এটা আমার ভিতরে কাজ করে। ওকে, যদি হয় প্রেমের সম্পর্কগুলোতে যদি হয় যে দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, দেখা যাচ্ছে যে যদি অন্য মেয়েকে হয়, 2জন মেয়ে পাশাপাশি আছে, তার চাইতে তাকে একটু বেশি প্রাধান্য দিল, বা উল্টা এটা ওই ছেলেটার চাইতে ওই ছেলেটা একটু প্রাধান্য দিল, তখন একটা জেলাসি কাজ করে। তো এরকম ফ্যান মিটআপে দেখা যাচ্ছে যে অন্য কোনো একটা ফ্যানকে যদি একটু বেশি প্রাধান্য দেয়, তোমার একটু কম প্রাধান্য দিতেছে, এরকম সময় কি জেলাসিগুলো কাজ করে? ওই সময় জেলাসি কাজ করছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। জেলাসি কাজ করছে কীরকম, দেখা গেছে যে আমি বাসায় আছি ঈদের সময়, এমন হয়েছে হঠাৎ করে এরা 10-15 জন আসিফ ভাইয়ের বাসায় চলে গেছে, কুমিল্লার বাসায় চলে গেছে, এবং সেখানে মিট আপ করছে। সেই ছবি তারা ফেসবুকে পোস্ট করছে। দেখা গেছে এটার জন্য কষ্ট লাগছে মনে মনে, যে ইস, মানে আমি চাইলেও তো যেতে পারতাম, আমি তো বাসায় বসে আছি, আমি গেলাম না কেন? গেলে তো আরেকবার বেশি দেখা হইতো, আরেকটা বেশি ছবি তুলে রাখতে পারতাম স্মৃতি হিসাবে। এই জেলাসিটা ওই সময় আমার কাজ করছে। আরেকটা জিনিস, আমি যখন আসিফ আকবর যখন আমাকে মানে কাছাকাছি মানে নিল তার সোশ্যাল নেটওয়ার্কিং মানে অপারেট করার জন্য, এবং আমার এই পরিচালিত এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে সে যখন স্বীকৃতি দিল অফিসিয়াল হিসেবে, সে নিজেও যখন ফেসবুকে মানে কানেক্ট হয়ে অ্যাক্টিভ হওয়া শুরু করলো, তো তখন যে জিনিসটা হয়েছে, তখন আমি আবার অনেকের জেলাসির কারণ হয়ে গেছি। মানে সেটা হলো, আমি বুঝতে পারতাম যে কে কেন আমাকে মানে সহ্য করতে পারতেছে না, এটা আমি বুঝতে পারতাম। কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য যেটা ছিল, সেটা হলো এমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করা যেখানে ভার্চুয়ালি কেউ আসিফ আকবরের নাম ভাঙিয়ে, মানে আমি যেভাবে মানে কষ্ট পাইছি, যাতে এভাবে আরেকজন কেউ প্রতারিত না হয় বা কষ্ট না পায়, এরকম একটা প্ল্যাটফর্ম মানে সৃষ্টি করা। তো আমি আসলে আমার জায়গা থেকে মানে সফল। এখন আসলে আলটিমেটলি আসিফ আকবর নিজেই সব কিছু অপারেট করতে পারে, ম্যাক্সিমাম সে পোস্ট আপডেট করতে পারে, সব কিছু সে মানে মোটামুটি কয়েক বছর ধরেই তো ফেসবুক চালাইতেছে। তো এগুলো সে কিন্তু ভাইয়া কিন্তু সবই করতে পারে। তো এখানে আসলে আমার আসলে কোনো ইয়া নেই। আমি মূলত অ্যাডমিনশিপে আছি এখন একটা কারণে, সেটা হলো যে ইমার্জেন্সি কিছু ব্লাড প্রয়োজন হয়, মানে খুবই এমার্জেন্সি, রেয়ার গ্রুপ, যেটা আসলে আমাদের কাছে এমন কোনো আশেপাশের মানুষজন আছে, ফ্রেন্ড সার্কেল পরিচিত বা আসিফ আকবরের ফ্যানদের ভিতরেই এমন একটা মানে জায়গায় ব্লাড লাগবে। জাস্ট আমরা পেজে এই ব্লাডের মানে রিকমেন্ডেশন বা তথ্য লিখে যদি আমরা পোস্ট আপডেট করে দেই, মুহূর্তের ভিতরে ঢাকা সিটির ভিতরে এই ব্লাডটা ম্যানেজ হয়ে যায়। মানে আসিফ আকবরের ফ্যান থেকে পোস্ট দিয়েছে ব্লাডের জন্য, এটা বিগত এক দশকেরও বেশি সময় ধরে প্রায় হয়ে আসতেছে, আমরা করে আসতেছি। এখান থেকে ধরেন যে শত ব্যাগ ব্লাড ম্যানেজ করা হয়েছে। আমি বলবো যে মানে 1-1.5 ব্যাগ রক্ত ম্যানেজ হয়ে গেছে এই এত বছরের ভিতরে আমরা করে ফেলছি। এটার জন্য ধরেন যে আমাদের এই কমিউনিটির ভিতরে ডেডিকেটেড
আমরা আছি অ্যাডমিন প্যানেলে 2 জন, আমি আর সোহাগ। আর হলো যে আশেপাশে থেকে আমাদের দুজনকে এই মেসেজগুলো ফরওয়ার্ড করা হয়। ইভেন আপনার এখানে আসার আগেও একটা ব্লাডের মানে ফ্যানদের ভিতরেই একজন ফোন করে বললো যে ভাইয়া আপনাকে মেসেজ দিছি, একটু পোস্ট করে দেন, রক্তটা ম্যানেজ হচ্ছে না, জরুরি দরকার। আমার ওই সোহাগ তো আরেকজন, তো সোহাগকে পাচ্ছি না, আপনাকে এই জন্য ফোন দিয়েছি। আমি ঠিক আছে, তুমি আমাকে মেসেজ দাও, আমি এখন আমরা দিয়েছি, হয়তো ম্যানেজও হয়ে গেছে। তো এই যে এই কাজটা মানে এইটা একটা অন্যরকম একটা নেশা। আপনি ভালো কাজের একটা নেশা আছে, সব কিছুর একটা নেশা আছে, তো এটাও একটা নেশা। এই নেশার কারণেই মূলত অ্যাডমিন প্যানেল থেকে মানে আমাকে থাকতে ভালো লাগে আর কি। আমরা আমার আর কোনো কাজ নেই। কোনো তারকার ক্ষেত্রে দেখি যে তার জন্মদিনে ভক্তরা বিশাল করে কেক টেক নিয়ে আসে। যেমন অক্টোবরের 3 তারিখে অনেক বছর ধরে দেখতেছি জেমসের ভক্তরা এবং বিশাল কেক কাটে। তো তোমরা কি এরকম কখনো কিছু করছো? আমরা এরকম করেছি, এবং আমরা এরকম মানে ফার্স্ট যে টাইম করেছি এটা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে প্রায় 100-র মতো সিলেক্টিভ টাই হার্ড ফ্যান যারা, তাদেরকে আমরা বাছাই করে বাছাই প্রক্রিয়াটা ছিল অ্যাক্টিভিটি, পাগলামি। হ্যাঁ, এটা মূলত ফেসবুকের অ্যাক্টিভিটিতেই প্রকাশ পেত। তো এইখান থেকেই মূলত আমরা ফিল্টারিং করে মানে আমাদের জায়গা থেকে সবাই, আমরা তো ওইভাবে পারি নাই ওই সময়, যারা ছিল তাদের ভিতর থেকে মোটামুটি 100 জনকে আমরা ইনভাইট করে, মানে 100 জনের কাছাকাছি হবে, একটা বার্থডে আমরা করেছিলাম এই বিশাল বড় সাইজের একটা কেক নিয়ে। মানে কত পাউন্ডের কেক আমার মনে নেই, এত বড় সাইজের কেক, এরকম বিশাল একটা কেক। এই কেক কেটে আমরা সেটা ওনার অফিসেই হয়েছিল, উনি একটা ফ্লোরই আমাদেরকে বরাদ্দ করে দিয়েছিলেন। হ্যাঁ, যে এই ফ্লোরটাই এটা হবে আর কি। ওখানে ওই কেক কাটা আর ওনার সাথে ডিএসএলআর দিয়ে ছবি তোলার একটা ব্যবস্থা করা হয়েছিল। এমনও হয়েছিল যে আমরা যাদেরকে ইনভাইট করছি তার বাহিরেও বেশ কিছু ছেলেপেলে মানে চলে আসছে, মানে কোয়ান্টিটি বেড়ে গেছে। তো আমরা মন অবস্থা না পারছি, মানে একটা ইয়া থাকে না নিজের জায়গায় খেয়াল করলে যে ইমোশনের জায়গা থেকে, যে না এত কষ্ট করে আসছে ছেলেটা, তাকে আমরা ফেরাবো কী করে। আমরা একসাথে সবাইকে মিলেই পরে লাস্টে আমরা ঢুকাইয়া সেই প্রোগ্রামটা করছি। এবং ওইটা করার পরেই মানে ওই যে বললাম যে ভাইয়ার রাগের ইয়েটা হলো যে মানে রাসেল ভাইপারের মতো মিলি সেকেন্ডের ভিতরে সে ক্ষিপ্ত হয়ে যায়। এই যে এত ডিস্টার্ব, এত ছেলে পেলে মানে তাকে জড়ায় ধরে মানে ছবি তোলার যে ব্যাপারটা, এতে উনি একটা সময় হাঁপাইয়া গেছিলেন। তো তারপরে পরের বছর মানে বার্থডের আগে উনি এই ইনিশিয়েটিভ নিতে আমাকে টোটালি নিষিদ্ধ করে দেন। তো এই ধরনের ইস্যু আমার সামনে আনবা না, মানে এই বলার পরে আমরা ওই যে ক্লোজ করছি, আর পারি নাই। তারপরে যেটা হইতো মানে ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমি একা অথবা একাধিক জন অফিসে গিয়ে শুধু ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটা কেক কেটে আসতাম। আর এখন যেটা হয়েছে, আমি এখন ম্যাক্সিমাম টাইম লাস্ট কয়েক বছর ধরে দেখা যায় যে বাসাতেও করি, আবার অফিসেও যাই, আবার অফিসেও করি, বাসাতেও যাই, ফ্যামিলি সহ একবারে করি, কেক কাটি, এরকম আর কি হয় আর কি। মানে ওই মানে ফ্যান ক্লাবের মানে যে বা কমিউনিটির পক্ষ থেকে যে একটা করা, ওইটার ব্যাপারটা এখন আর নাই। ওটা যে যার মতো করে মাঝখানে গান থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দিল, তারপর উনি নিজেকে অডিও বাজারের যুবরাজ বলতো। সো এইগুলো নিয়ে ওনার অনেক সমালোচনাও আসছে। সো তোমার কি মনে হয়, মানে যে এই গান রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে আবার ফেরত এসে প্রচুর কাজ করা, এটা কি স্ট্যান্ডবাজি নাকি এটা তুমি এটা কিভাবে? এটা স্ট্যান্ডবাজি না, এটা আসলে একটা অভিমান থেকেও আর কি। অডিও ইন্ডাস্ট্রির বেহাল অবস্থা, কপিরাইট বা আপনার হলো পাইরেসি, এসব নানান ধরনের ব্যাপার। তারপরে আপনার যদি বলি যে আমার অবজারভেশন যেটা আর কি, আমার কাছে মনে হয়েছে যেটা যে এইগুলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো মানে একটু একটা বিরতি দিয়ে আবার ব্যাক করার যে আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে পলিটিক্যাল একটা ইস্যু ছিল। পলিটিক্যাল ইস্যুতে মানে ওনাকে পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে, একটা পুরা মানে অঘোষিত রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, যেটা আসলে তার ক্যারিয়ারে মানে তত্ত্বাবধায়ক সরকার ছিল 2 বছর, এই পর্যন্তই মোটামুটি ঠিক ছিল। এরপরে যখন ধরেন যে সরকার বদল হয়েছে, এখন এই মানে জায়গা থেকে আর তার যে মানে তার পছন্দের পলিটিক্যাল পার্টির সাথে যে অ্যাক্টিভিজম ছিল সেটা পুরো সাঙ্গে ওঠে। আর সেই সময় তো সে পুরা একটা মানে কনিষ্ঠ মেম্বার ছিল একটা কেন্দ্রীয় কমিটির, বিএনপির কেন্দ্রীয় কমিটির সে সময় কনিষ্ঠ মেম্বার ছিল সে।
তো এত বড় একটা মানে আর হলো ওই সময়ের এরকম মোস্ট পপুলার মানে একটা মানে তৃণমূল পর্যায়ে আর সর্বোচ্চ গ্রহণযোগ্যতা, ফ্যানদের ভিতরে জনপ্রিয়তা, এরকম একটা মানুষ। তো সে যখন রেস্ট্রিকশন মানে মানে অঘোষিত এরকম একটা তার কনসার্টে নিষেধাজ্ঞা ওপেনে এগুলো যখন চলে আসলো, তখন সে একটা অভিমান থেকে আর পাইরেসি মাইরেসি এগুলো মিলেই সে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছিল। এবং একটা সময় গিয়ে এই যে ভার্চুয়ালি ভক্তদের যে এত উল্লাস, এত উদ্দীপনা, এর কারণে সে কিন্তু আরও কয়েক বছর পরে গিয়ে আবার কিন্তু একটা মানে লাস্ট সোলো অ্যালবাম, যেটা মানে ওটাই মনে হয় যে মানে অডিও অ্যালবাম হিসেবে একটা মানে আমরা 10-12টা গান সহ একটা অডিও অ্যালবাম, এটা বাংলাদেশে সর্বোচ্চ বিক্রিত সর্বশেষ সিডির ক্যাসেটের অ্যালবাম ওইটাই ওটা হলো জানরে অ্যালবামের ছিল আর কি, টাইটেল ছিল 14 সালে। তো এখন তো ইউটিউবে ভিউ হয় ওনার এখনকার গানগুলোর ভিউ কি ওইরকম মারদাঙ্গা টাইপের, না কি বয়সের সাথে সাথে ওনারও আসলে সেই ক্রেজটা আগের জায়গায় নাই? আসলে আপনার সবার ক্যারিয়ারের একটা উত্থান পতন আছে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি আসলে 20 বছর বয়সে যে এনার্জেটিক কাজ করছি, এখন আর 2-4 বছর পরে ওই এনার্জেটিক কাজ আমি করতে পারবো না। তো ওনার যে মানে এনার্জি গান গাওয়ার ক্ষেত্রে, সেইটা এখনো পর্যন্ত বিদ্যমান। আপনি খেয়াল করলে দেখবেন 20 বছর আগে ওনার যে ভয়েসের যে স্ট্রংনেস ছিল, যে পাওয়ার ছিল, যে এনার্জি লেভেল স্কেল, এটা কিন্তু এখনও মানে অনেক বেশি, যে হালকা মনে হচ্ছে যে হালকা কমছে, বেশি কমে নাই। যে এই যে একটা ব্যাপার, এই জিনিসটা এখনো আছে ওনার ভিতর, এবং এইটার কারণে উনি এখনো কিন্তু গান গাইতে পারতেছে। কিন্তু হ্যাঁ, এটা একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো ভিউ জিনিসটা। আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, উনি ওটাকে দেয় না, ওইভাবে প্রায়োরিটি দেয় না। উনি যদি কিন্তু ওনার ভক্তরা যদি থাকে, হ্যাঁ ভক্তরা তো এমনিই দেখার কথা, তাহলে কি ওনার ভক্ত কমে গেছে? ভক্ত আসলে কমে গেছে কিনা, মানে ধরো যে তুমি কমে গেছে না, তুমি যখন একটা প্রজন্ম যখন বেড়ে যায় তখন নানা ধরনের ব্যস্ততার ভিতরে ঢুকে যায়। নিয়ে মাতামাতি করছো, তো করো না, তুমি খবর পাইছে দেখে ফেলছো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওনার যে ভক্ত মার্কেট কি ডাউন করছে, নাহলে তো ওনার ভিউ ওরকমই হইতো। ভিউ কি ওরকম? বলি যে এত সিনিয়র একজন আর্টিস্টের এখন পর্যন্ত যে মানে ফ্যান বেজ, অ্যাক্টিভ ফ্যান বেজ এখনো যেভাবে মানে রয়েছে, এটা তো আসলে মনে করেন যে মানে খুব রেয়ার কেস। ব্যান্ডের ক্ষেত্রে আলাদা, যদি এই ধরনের আমি শিল্পীদের ক্ষেত্রে বলি, তাহলে এখন পর্যন্ত অ্যাক্টিভ ফ্যান বেজ বাংলাদেশে আসিফ আকবরেরই সর্বোচ্চ এখন পর্যন্ত। মানে এর চেয়ে বেশি আমার পর্যবেক্ষণে আর নাই। তাহলে ভিউ কম হয় কেন? ভিউ কম বলতে তার গানের যে মানে চুজ, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার ক্ষেত্রে। সে কিন্তু চেঞ্জ করে ফেলছে। সে এখন কিন্তু মানে একটা অন্য রকমের কোয়ালিটি সম্পন্ন গানের ভিতরে। কবির সুমনের লিরিক টিউন সবাই কি বুঝবে? সবাই কি এটা করবে, ক্যাচ করতে পারবে? এটা ধরেন নির্দিষ্ট একটা মানুষদের ভিতরেই সীমাবদ্ধ। এইরকম ওটাকে আপনি ধরেন যে আমি কালকে একটা ছেলেকে বললাম যে তোমার স্টিক আছে কনসার্টে, তুমি আসিফ ভাইয়ের গানগুলো একটু ভালো করে ভিডিও করো, আর তোমার ফোন নাম্বারটা নিয়ে নিছি। এখন ও বলছে আসিফ কে, মানে সে আসিফকে চিনে না। আবার তাকে আমি যখন পর্যবেক্ষণ করলাম, যখন আসিফ ভাই গান গাওয়া শুরু করলো, তখন আবার সে বলে সে তাল মিলাইয়া ও প্রিয়া মানে তারপর বেশ সাবার বাংলাদেশ, মানে কিন্তু সে পুরো এক্সাইটেড। সে কিন্তু গেয়ে গেল, মানে যতটুকু জানে ততটুকু সে কিন্তু গেয়ে গেল। তো আমি তাকে পরে আবার একটু জিজ্ঞেস করলাম, ভাই আসিফকে চিনছেন তো? হ্যাঁ, এখন তো দেখলাম। মানে এই যে দীর্ঘ 16 বছর পলিটিক্যাল একটা মানে কারণে যে সে যে মানে ওপেন এয়ার কনসার্ট করতে পারে নাই, বা বিশাল একটা দর্শক মানে বা শ্রোতা কমিউনিটি থেকে যে অনেকটাই যে মানে বিচ্ছিন্ন, আপনার এই জিনিসটাও কিন্তু মানে বাস্তবে তার মানে প্রতিফলিত হয়েছে। বায়োগ্রাফি রিভিউ লিখছিলাম, সো ওনার রিভিউ পড়ে, মানে ওই রিভিউটা পড়ে কুমিল্লার 5-6 জন লোক আমাকে লিখছিল, যারা তাকে ব্যক্তিগতভাবে চিনে, যে এই বইটা তো আসলে সে তার ওই ভবিষ্যতে নির্বাচন করার ইচ্ছা আছে, যেন সেটা একটা পোর্টফোলিও হিসেবে লিখছে। তো তার রাজনৈতিক অভিলাষ থেকে সেই বায়োগ্রাফিটা লিখছে। সো তোমার কি মনে হয় তাদের এই কথা কি সত্য, নাকি এটা আসলে হিংসাবশত বলছে? দেখেন, আমরা জাতিগতভাবে হলো আসলে বেশিরভাগ মানুষই হিংসুটে,
আমি মানে আসলে যারাই করে আমরা তারা সরাসরি চিনে, মানে কথা হয়েছে এরকম। হ্যাঁ, সমস্যা নেই, আমরা আরেকজনের সফলতাকে মানে সহ্য করতে পারি না। এটা হয়তো একটু ভিন্নভাবে জ্বলি পুড়ি। যেমন আমি আমার কথাই বলি, আমি যখন অ্যাডমিন প্যানেলে কাজ করতাম বা প্রথমে যখন আসিফ ভাই যখন আমাকে এইভাবে এত কাছাকাছি করলো, অনেক অনেক ছেলেপেলেই কিন্তু আসছিল যারা আসলে এই লেভেলটা তৈরি করতে পারতো, কিন্তু আমার মতো ওই ধরনের একাগ্রতা নিয়ে হয়তো লেগে থাকে না, এই জন্য পারে নাই এরকম। কিন্তু কিন্তু তার ভিতরে তো একটা হিংসা বা একটা কাজ করে। শুধু এইটা না, আপনি যে কোনো সফলতাতেই দেখবেন যে হিংসুটে মানুষের অভাব নাই। আচ্ছা, এটা আমাদের জাতিগত স্বভাব। আমার ভিতরে হিংসা নাই, কিন্তু আমার ভিতরে কষ্ট আছে। দেখা গেছে যে মানে অনেক সময় হয়েছে যে একজন মানে আমার খুব কাছের মানুষ একটা ব্যাপক সফলতা পাইছে, আমার ভিতরে হয়তো এরকম মানে ফিলিং কাজ করলো যে আমি এটা তো চেষ্টা করলে আমিও সফল হইতে পারতাম, কিন্তু আমি তো পারলাম না। ধরেন আমার ভিতরে হিংসার জায়গায় কষ্ট কাজ করে। এইরকম আমরা আসলে মানে ভার্সেটাইল, মানে এক একজনের ভিতরে। ওকে, সো আমি মোবাইল বের করলাম বেসিক্যালি তোমার সাথে একটা গেম খেলার জন্য। তোমাকে আমি 1 মিনিট সময় দিব। 1 মিনিটে তুমি আসিফ আকবরের যে যে গান মনে পড়ে জাস্ট টাইটেলগুলো বলো। 1 মিনিট দেখি কয়টা বলতে পারো। স্টার্ট হয়েছে? হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা। ও প্রিয়া তুমি কোথায়, এখনো মাঝে মাঝে, তারপরে হলো একাকী গভীর রাতে, মানে মানে না না মানে জিনিসটা আমি আসলে মানে বলতে পারবো, কিন্তু আপনি যেভাবে বলতেছেন আমি এইভাবে টাইমের ভিতরে টাইম নিয়ে আসলে বলতে থাকো। হ্যাঁ, বলো 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 বলো, এটা একটা গেম, জাস্ট গেম। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমি টাইটেল বলতে পারবো না এইভাবে, আমার কাছে আসলে মানে আমার না 4টা বলে থেমে গেলাম বলতে, ব্যাপারটা আসলে এরকম না। আমি বলতে পারবো, কিন্তু আপনার যে এই টাইমিংয়ের ভিতরে আমি পারবো না, বাট পারবে এমন অনেক ছেলে পেলে আছে। 60-এর ভিতরে মানে মানে দেখা গেছে যে আপনার 100 নাম বলবে এমনও ছেলে পেলে আছে। মানে আমার কেন জানি ওই জায়গাটা আমি মানে নার্ভাস ফিল। এবং আমি এই জিনিসটার ক্ষেত্রে অনেক সময় আমি আমার এই যে যারা এই লেভেলের এক্সপার্ট, যাদেরকে ফোন দিলেই বলা যায় এটা কোন অ্যালবামের কত নাম্বার গান, দেখা গেছে আমার কাছে কেউ জানতে চাইছে, আমি আবার ওই স্পেশালিস্টগুলোকে চিনি। দেখা গেছে সোহাগ এরকম একটা আছে, আশরাফ আছে, বিশাল আছে, এরকম আরও আছে একাধিকজন লোক, যাদেরকে বললে যে ভাই এটা কোন অ্যালবামের কত নাম্বার গান, ওরা ঠাস করে বলে দিতে পারে। এটারও একটা আলাদা আছে, মানে সবাই সব কাজে মানে পারদর্শী হবে ব্যাপারটা এমন না। আমার ক্ষেত্রে এই জিনিসটা আপনি ইনস্ট্যান্ট বললে আমি পারবো না। ঠিক আছে, মানে তোমার জিনিসটা একটু অন্যভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আমার অন্যভাবে কাজ করে, এবং এটার ক্ষেত্রে আমি মানে অনেক দুর্বল। আপনি ইনস্ট্যান্ট আমাকে বললে আমি পারবো। তো যদি করা হয় মানে আসিফ আকবরের গানের যদি আমরা স্টেজ ধরি 2001-এর, সে তো বেশি 2001-এর আগেও সে সিনেমায় প্লেব্যাক করতো। হ্যাঁ, সো যদি আমরা ওইভাবে দেখি যে 2001, 2010, 2015-16 এই স্টেজগুলোতে তার গানের ক্ষেত্রে কি কি চেঞ্জ আসছে বলে তোমার মনে হয়? কি কি চেঞ্জ তুমি লক্ষ্য করছো? এটা চেঞ্জ আসলে আসছে, এটা আমার পর্যবেক্ষণ হলো 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 সাল পর্যন্ত যে অ্যালবামগুলো হয়েছে, যতগুলা গান হয়েছে, এর প্রত্যেকটা গানে একটা মানে আমার মনে হচ্ছে যে একটা আরেকটার সাথে মানে কোনো সম্পর্ক নেই, স্বাতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে। এর পরের গানগুলা ক্ষেত্রে একটু এটা 5 সাল মোটামুটি 6 সাল পর্যন্ত, এটা মোটামুটি মানে 6 সাল পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গিতে, এটা অনেকে অনেকভাবে নিতে পারে, এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। আমার পর্যবেক্ষণে যেটা মনে হয়েছে 1 সাল থেকে মোটামুটি 5 সালের মাঝামাঝি এবং 6 সাল পর্যন্ত যে অ্যালবামগুলো রিলিজ হয়েছে, এর প্রত্যেকটাই মানে একটা আরেকটার সাথে মানে আলাদা করা যেত, যে এই গানটা আলাদা, এই গানটা আলাদা বা এরকম। কিন্তু এর পরে থেকে এটা ব্যবসায়িক কারণেই হোক বা সাউন্ড ট্র্যাকের কোনো মানে ইয়ে থাকতে পারে এখানে। হ্যাঁ, এই ব্যবসা তো মানে এই টাকার ভাগ তো সেও পাইছে, তাই না? হ্যাঁ, তো সাউন্ড ট্র্যাকের কথা বারবার বলতেছো কেন? না না, পাইছে, কিন্তু তারপরেও তো এখানে একটা ব্যাপার আছে, মানে প্রধান ইয়েটা ছিল হলো ব্যবসা। তো এইটাকে প্রাধান্য দিতে গিয়ে দেখা গেছে যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে।
যেটা ওই সময় মানে আবার হলো প্রথমের দিক থেকে যে আপনার যে পাঁচের মাঝামাঝি সময়ের যে কথাটা বললাম 6 সাল পর্যন্ত 5 সাল পর্যন্ত যে অ্যালবামগুলো রিলিজ হয়েছে, এই অ্যালবামগুলোতে গীতিকার, সুরকার, কম্পোজার সব ডিফারেন্ট প্রায় মানে একজন মানুষ দেখা গেছে হাতে গোনা মাল্টি ট্যালেন্ট কিছু লোক আছে, যেমন প্রীতম ভাই, সে ট্যালেন্ট লোক, সে একই সাথে সুন্দর লিরিক লিখছে, গানের কথা লিখছে, সে এই জিনিসটা সুর করছে একটা স্ট্যান্ডার্ড এবং রুচিসম্মত এবং মানে একটা উচ্চতর মানের যে একটা সুর আমার পর্যবেক্ষণে সুর করছে। তারপরে এই গানটা সে কম্পোজিশন নিজেই করছে, এটার যে ইনস্ট্রুমেন্টাল যে ব্যাপার অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু সে নিজেই করছে। কি হলো, সে মানে তার জায়গায় সফল। আরেকটা গানে কি হয়েছে, ইনস্ট্রুমেন্ট হয়েছে মানাম আহমেদ, ধরেন যে মানাম আহমেদের মতো একজন উচ্চতর লোক মিউজিশিয়ান এটাতে ইয়ে করছে। ইব্রার টিপুর মতো একটা মানে আলাদা মানে সেই সময়ের মানে করেন যে এরা অন্যরকম লেভেলে, এদের হাত দিয়ে যে সুর সঙ্গীত লিরিক বের হচ্ছে। আবার লিরিকে দেখবেন যে একটা অ্যালবামে একটা গান একই অ্যালবামে একই গীতিকারের সব গান নাই, এটা খুব রেয়ার হয়েছে। দেখা গেছে যে 12টা গান একটা অ্যালবামে, একটা ফিতার ক্যাসেটের একটা 12টা গানে দেখবেন যে 8টা গানের সুরকার গীতিকার সব আলাদা আলাদা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন আসছে। ওই সময়ে এই যে একটা ভ্যারিয়েশন, এইটাই গানকে আলাদা করত, সুরকে আলাদা করত, মিউজিক কম্পোজিশনকে আলাদা করত, শুনতে ভালো লাগতো। এর ফলে দেখা গেছে যে প্রিন্স মাহমুদের বুবু গানটা আপনি হয়তো শোনেন নাই, দেখা গেছে বাবা মা যেই মানে টিউন স্কেলে যেইভাবে ইয়ে করছে প্রিন্স মাহমুদ ভাই, আপনার বুবু গানটা দেখবেন যে আপনি কখনো শোনেন নাই, বাট আপনি শুনবেন বুবু গানটা। বাবা মার মতোই বড় বোনকে নিয়ে একটা গান, এইটা আসিফ ভাই গাইছে। এইটার ভিতরে দেখবেন যে ওইগুলার একটা ছোঁয়া আছে, মানে প্রিন্স মাহমুদ একটা আলাদা যে একটা বৈশিষ্ট্য, তার কাজের যে আলাদা একটা স্বাতন্ত্রতা, এই জিনিসটা কিন্তু মানে আসিফ ভাইয়ের ওই গানের ভিতরেও আপনি পাবেন। আপনাকে শুনলেই মনে হবে এই গানটা প্রিন্স মাহমুদ বানাইছে। ওকে, এরকম যে এই যে ভ্যারিয়েশন, এইটা কিন্তু একটা সময় এসে অল্প কিছু মানে অনেকগুলা গীতিকার সুরকার এরকমভাবে তারা মানে যাই হোক কী কারণ বা কী ইস্যু এটা আমি কখনো খুঁজতে যাই নাই, কিন্তু দেখা গেছে যে একটা সময় গিয়ে একই ধরনের গীতিকার, একই ধরনের সুরকার এবং কম্পোজিশনে মোটামুটি একঘেয়েমি একটা ভাব চলে আসছে, মানে মোটামুটি একটা আরেকটার সাথে মানে লাগানো ব্যাপার। এই জিনিসটা এ কারণে যেটা হয়েছে যে আমার কাছে যেটা হয়েছে সেটা হলো 6-7-এর দিক থেকে যে অ্যালবামগুলো রিলিজ হয়েছে, এইগুলাতে এই অ্যালবামগুলোর ভিতর থেকে আমার পছন্দ, আমার রুচিবোধের সাথে যায় এমন গানের কোয়ান্টিটি কমে আসছে। আমার হিট লিস্টে আমার যে স্পেশাল প্লে লিস্ট আছে, বাংলাদেশের বিভিন্ন শিল্পীর স্পেশাল প্লে লিস্ট আমার কাছে আছে। ধরেন আমার কম্পিউটারে ধরেন 1 লাখ গান আছে আমার সংরক্ষণে, বাংলাদেশের বিভিন্ন শিল্পীর গান আছে, কিন্তু আমি তাদের আবার আলাদা একটা স্পেশাল প্লে লিস্ট মানে আমার রুচিবোধের সাথে যায় সেগুলো আমি ফিল্টারিং করে তার নামে আলাদা একটা ফোল্ডার আমার মোবাইলেও আছে, এরকম 10-20-50টা শিল্পীর স্পেশাল প্লে লিস্ট। মানে আসিফ ভাইয়ের এরকম মনে করেন 200-300 গান আমার সেপারেট করা আছে, যেটা শুধু আমার জন্যই স্পেশাল। এর বাইরে অনেকেরই স্পেশাল থাকতে পারে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, পছন্দ আপনার পছন্দ একরকম, আপনার রুচিবোধ আর আমারটা একরকম। ঠিক এই জিনিসটাই মানে ধরেন যে আমার স্পেশাল প্লে লিস্টের বাইরে এই 5 পর্যন্ত গান সবচাইতে বেশি। তাহলে উনি এখন যেসব কাজ করতেছে এগুলো কি তোমার শোনা হয় নাকি? এখন শোনা হয়, কিন্তু সেই সময়ের যে আবেদন, সেই সময়ের যে ভালো লাগা, ওইটা মানে এখন কম কাজ করে, ওই ফিউশনটার কাজ করে না। ধরেন যে আপনি দেখবেন যে অনেক শিল্পী আছে এখনো 90s-এর মানে ওই ফরম্যাটে কিছু গান নতুন করে গায়, নতুন লিরিক দিয়ে, নতুন টিউন দিয়ে। আসিফ ভাই কিন্তু এরকম গান গাইছে, মানে ওই সময় সুপারহিট হয়েছে যেই টাইপের মানে লিরিক টিউন মিউজিকে, সেই টাইপের লিরিক টিউন মিউজিকের গান যেগুলো করে, হ্যাঁ আমারও যে আমার ভিতরে মগজে সেটে আছে ওই সুর, ওই লিরিক, ওই টিউন, ওই টাইপের গান, মানে আসিফ অন্যরকম কিছু। আমার কাছে ওই জিনিসটা যখন আসে তখন ওইটাকে আমি ফিল্টারিং করে আমার স্পেশাল প্লে লিস্টে নিয়ে নিই।
ভালো যে লাগে না তা না, কিন্তু সব ভালো লাগবে এটা কখনোই হয় না, এটা কখনো এটা হবে না, হয় না। তোমার নিজের কাজই তো তোমার সব ভালো লাগে না, তাই না? অবশ্যই। তো তোমার সাথে অলমোস্ট 100+ মিনিট কথা হয়ে গেছে। তো শেষ করার আগে যে জিনিসটা আমি তোমাকে জানতে চাবো সেটা হলো যে তুমি মাল্টিপল টাইমস বলছো যে আসিফ ভাই একটু রকচটা টাইপের, সে বেশ রাফ বিহেভ করে। সো যখন এই রাফ বিহেভগুলো করে তখন একজন ভক্ত যে আঘাতটা পায় সেই আঘাত থেকে সে আবার রিকভারি করে কীভাবে? তুমি কীভাবে রিকভারি করছো? এটা আমার ক্ষেত্রে যদি বলি, ধরেন যে ওই যে রাজশাহীতে নির্বাচনের প্রচারণায় গিয়ে আমি ওই সময় যে পটপট করে 2-3টা মেসেজ করছি, সেটাতে সে ডিস্টার্ব ফিল করছে এবং এদিকে রাজীব আহমেদ ভাইকে উল্টা ফোন দিয়ে বলছে, হ্যাঁ। তো এইটা রাজীব ভাই যখন আমাকে বলছে ইলিয়াস তুমি তো আঘাত পাইছো, তাই না? হ্যাঁ আঘাত পাইছো। হ্যাঁ, আরে বলেন কি, এটা তো অন্যরকম একটা ব্যাপার। আমি শুধু এই কারণেই ওই ঘটনার পর থেকেই আমি নিজেকে এমনভাবে সংবরণ করা শুরু করলাম, এবং তারপরে পর্যাপ্ত সুযোগ আসছে। ধরেন এভরিডে তার অফিসে মানে সে যত সময় স্পেন্ড করে আমি পুরো সময়টা স্পেন্ড করার মতো আমার আছে, অ্যাক্সেস আছে, মানে আমি যেতে পারবো কন্টিনিউয়াসলি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রিয় মানুষের কাছে খুব বেশি মানে কাছাকাছি গেলে বা খুব বেশি তাকে মানে এক্সপ্লোর করলে এটা একটা সময় গিয়ে এটার আকর্ষণ বা ইয়েটা নষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে যে ভাই ঠিক আছে, আমার সাথে একটা দূরত্ব থাক। সেটা কোন লেভেলের, আমি তার কাছে সরাসরি ফিজিক্যালি তার সামনাসামনি আমার যখন প্রতিদিন যাওয়ার সুযোগ ছিল তখনও আমি তার কাছে 6 মাস পরে একদিন গেছি, 4 মাস পরে একদিন গেছি, এমন না এর ভিতরে আমাদের কোনো যোগাযোগ না, আমরা কিন্তু কন্টিনিউ যোগাযোগ করতেছি বিভিন্ন ইস্যুতে। আপনি দেখবেন ইউটিউব চ্যানেলে, আসিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলে ওপ্রিয়া অ্যালবামের একটা ফুল ক্যাসেট অডিও আকারে আপলোড করা আছে, জুকবক্স আকারে। এটাও মোটামুটি 70 মিলিয়ন মানে প্লে হয়ে গেছে। মানে ওই অ্যালবাম যে একটা বিশেষত্ব সেটা কিন্তু ভার্চুয়ালিও ধরেন আর কিছুদিন পরে এটা 100 মিলিয়ন ভিউ হবে, যেটা বাংলা অডিও অ্যালবামের মানে ইতিহাসে মানে ভার্চুয়ালি অনলাইন বেসড এটাও একটা রেকর্ড, যে ওইটা ওই সময় এরকম হয়েছে। এখন দেখবেন যে আর কিছুদিন পরে এটা 100 মিলিয়ন মানে হবে, ভিউ হয়ে যাবে। তো যে এই অ্যালবামটা এটা আমি নিজে হাতে আপলোড করছি, এটার কাজ করছে হলো মিউজিক, ফাইলটা আমাকে ট্রান্সফার করছে এবং আমি নিজে হাতে এটা রিলিজ দিছি ইউটিউব চ্যানেলে আর কি। তো এই যে এইরকম একটা মানুষের কাছ থেকে মানে তার কাছ থেকে যখন এইরকম একটা আসে, এটা খুবই কষ্টের, এবং এটা আমি না কোনো ভক্তই মেনে নিতে পারে না, কখনোই কারো দ্বারা এটা মেনে নেওয়া সম্ভব হয় না, কষ্ট পায়, কেউ বিভিন্নভাবে করে। তো আমি নিজেকে সংবরণ করছি যে আমার সাথে ভাইয়ের একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, এবং আমি এমন কিছু করব না যেটাতে আসিফ ভাই আমার উপর আসলে ক্ষিপ্ত হবে, এটা আমি সবসময় মেনটেন করছি। এর ভিতরেও কিছু কিছু ক্ষেত্রে এরকম মিসিং হয়ে গেছে, দেখা গেছে রাগ করছে। হ্যাঁ, তাহলে সম্পর্কটা কি রাজা প্রজার? আসলে রাজা প্রজার না, এটা আপনি যদি মনে করেন রাজা প্রজা, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি থেকে হয়তো এটা ঠিক হতে পারে। জিজ্ঞেস জানতে চাইছি, আমার মনে করে না করে দেখো যায় কারো ভক্ত না, তোমার কোন থেকে বলো? আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকের আলাদা একটা স্পেস আছে, তার জগতে সে রাজা, আমার জগতে আমি আমার তো আমার লেভেল থেকে যে তার ফ্যান হিসেবে আমার যে লেভেলটা মেনটেন করা উচিত, আমাকে সেটা ক্রস করলে আমাকে বকা খেতে হবে, অন্যরকম একটা হইতে হবে। তো আমি এই কষ্টটা পেতে চাই না, বা এই ধরনের ব্যবহার বা ভিতরে আমি ঢুকতে চাই না। এই জন্য আমি নিজেকে ওইভাবেই ওই লেভেলেই রাখছি, যেটা আসলে তোমার এই আলাপটা যদি সামারাইজ করি, তাহলে ভক্তের উচিত যার ভক্ত তার সাথে একটা ডিস্টেন্স এবং ডিসেন্সি বজায় রেখে কমিউনিকেট করা, তাহলে মোটামুটি এই ভালো লাগাটা ধরে থাকে। কিন্তু যখন ওই হয় মানে ডিস্টেন্স এবং ডিসেন্সিটা ক্রস করে ফেলে, তখন সেও অন্য দশজন সাধারণ মানুষের মতো লাগা শুরু করে, আগে সে আবেগের কাজ করে না। সো ঠিক আছে, আজকের মতো মানে অনেক আলাপ শেষ করে ফেলি, কারণ আমাদের ক্যামেরা একটু গরম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো তুমি এটা খাইতে থাকো, আমি আলাপ শেষ করি। সো যেহেতু আমি মানুষের ইন্টারভিউ করি এবং নানা ধরনের মানুষের সাথেই গল্প করি, ফলে মানুষকে আসলে আমি পারতপক্ষে জাজ করার চেষ্টা করি না, সবার পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করি এবং তার রুচিকে তার লেন্স দিয়েই দেখার চেষ্টা করি। তো সেই প্রক্রিয়ায় মনে হইতেছিল যে যেহেতু আমি অলওয়েজ ভক্তিবাদের বিরুদ্ধে থাকি, সো ভক্তিবাদদের পক্ষে থেকে আসলে জিনিসটা কীভাবে দেখা যায়
সেটাও একটা নিউ এক্সপিরিয়েন্স হইতে পারে। তো সেই জন্য আমার মনে হলো যে আসিফ আকবর যেহেতু বাংলাদেশের অন্য অনেক সেলিব্রিটির মতো সেও অনেক একটা বিগ ফিগার, তো তার এরকম একজন বিগ ফিগারের খুব ঘনিষ্ঠ একজন মানুষ যে আসলে ভক্ত থেকে জার্নি শুরু করছিল, তার এক্সপিরিয়েন্স এবং তার যে ফিলিংস সেগুলো যদি শুনি, সেখান থেকে আমার মনে হয়েছে যে ভক্তিবাদের বিষয়টা বোঝার ক্ষেত্রে একটা কিছু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। সো আই থিঙ্ক আলাপ শেষে কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এবং এরকম আরও কিছু মানুষের সাথে গল্প করলে হয়তো একটা প্যাটার্ন হলেও হতে পারে। বাট আমি বলবো যে আসলে আমার মতে কেউ যদি ক্রিটিক্যালি এনলাইটেন্ড হইতে চায়, তার আসলে কোনো মানুষেরই ভক্ত হওয়া উচিত না, কারণ ভক্ত মানুষকে যেটা হয় তাকে প্রশ্ন করতে বাধা দেয় এবং সে তখন এক ধরনের আনুগত্যর দিকে চলে যায়। সো ভক্তের লেন্সে দেখার পরেও আমি এখনও ভক্তিবাদ বিষয়ে আমার যে স্ট্যান্স, সেই স্ট্যান্সে আমি এখনও অটুট আছি। মানুষের উচিত কোনো জিনিসকে ক্রিটিক্যালি দেখা এবং প্রশ্ন করা, তাতে যেটা হবে যে সে অন্ধ আনুগত্য যেটা, বা এই যে যাকে আমি চিনি না তার জন্য একদম জীবন উৎসর্গ করে ফেলা, এটা আসলে নিজের গ্রোথের জন্য ক্ষতিকর। তো যাই হোক, এরপরেও যারা ভক্ত হয় তাদের ভালোবাসাকে এবং তাদের অনুভূতিকে আমি রেসপেক্ট করি, এটারও দরকার আছে। মানুষের জীবন আসলে কমপ্লিকেটেড, কোনটা যে আসলে দরকার এবং কোনটা দরকার না এটা এক লাইনে বলা যায় না। সবটাই প্রেফারেন্স। যদি সে খুশি থাকে এবং তার কর্মর জায়গায় সে ঠিক থাকে, সেটা ঠিক আছে। যেমন ইলিয়াস, সে তো আসিফ আকবরের ভক্ত হয়ে থেমে নাই, সে চাকরি করতেছে, একটা বিজনেস করতেছে, সে কিন্তু তার কর্মক্ষেত্রে সে অলরেডি প্রতিষ্ঠিত। সো এই ব্যালেন্সেরও দরকার আছে, কারণ আসিফ আকবর সূত্রে সে যে আনন্দটা পাইছে, সে যে এনার্জিটা পাইছে, যে রিফ্রেশমেন্টটা হয়েছে, সেটাও তো বেসিক্যালি তাকে ফুয়েল দিছে। সো এই ফুয়েলের প্রতিদান স্বরূপ সে যদি কৃতজ্ঞতা স্বীকার করে বা তার প্রতি ভালোবাসা দেখায়, সেটার মনে এক ধরনের বিউটি আছে। সো আজকের মতো আলাপ এখানেই শেষ। ভবিষ্যতে অন্য কোনো টপিকে আবার বাবুলের সাথে বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ।